আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম স্কুল অফ এক্সিলেন্সের লাইভ ক্লাসে। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভূগোল দ্বিতীয় পত্র। ভূগোল প্রথম পত্রে ক্লাস হয়েছে এর আগের দিন, এবং আজকে ভূগোল দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করব। শুধু এমসিকিউ সলভ করব না, তোমাদের ভূগোল দ্বিতীয় পত্রের সৃজনশীলে বা সিকিউ অংশে যে প্রশ্নগুলো আসতে পারে, যেমন কোশ্চেন আসতে পারে, সব কিছু নিয়ে আলোচনা হবে। গতদিন যারা ক্লাস করেছো অবশ্যই ভূগোল প্রথম পত্রের সব ধরনের সমস্যাগুলো সমাধান করে নিয়েছো। ভূগোল প্রথম পত্রের যাবতীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তো আশা করি তোমরা আজকের ক্লাসেও সম্পূর্ণ সময় থাকবে গতদিনের মতোই, এবং আমাদের সাথে ক্লাসটা করে নিজের যা সমস্যা আছে, ভূগোল দ্বিতীয় পত্রে যা সমস্যা আছে, কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারবে। এবং আশা করি এই ক্লাসটা করলে ভূগোল সেকেন্ড পেপার নিয়ে তোমাদের যে টেনশন সেটা থাকবে না। ভূগোল প্রথম পত্রের থেকে সেকেন্ড পেপার একটু কম্পারেটিভলি ইজি। তোমরা জানো যে ফার্স্ট পেপার একটু কঠিন, সেকেন্ড পেপারটা একটু ইজি। কিন্তু সেকেন্ড পেপারে যে বিষয়টা থাকে, সব থেকে বেশি তথ্য মনে রাখতে হয়, এবং তথ্যগুলো এমন যার মধ্যে কোনো রসকস নাই। মানে ফার্স্ট পেপারে কিন্তু বিষয়টা এমন থাকে যে অনেক কিছু মনে রাখতে হয়, বাট এর মধ্যে একটা মিল আছে, হ্যাঁ, মানে একটা বোঝার কিছু আছে। আর সেকেন্ড পেপারে যেটা হয়, অনেক কিছু না বুঝেও মনে রাখতে হয়, কিছু বিষয় বুঝে বুঝে মনে রাখতে হয়, মানে একদম রসকসহীন একটা বিষয়। তো এই রসকসহীন একটা বিষয় আমরা খুবই মজার সাথে সাথে শিখবো ইনশাল্লাহ। 50টা কোশ্চেন সলভের মধ্য দিয়ে আমরা এমসিকিউ সিকিউ সব কিছুর পূর্ণাঙ্গ একটা ক্লাস করব। রাসেল রানা কমেন্ট করেছো, কেমন আছেন ভাইয়া? আমি খুবই ভালো আছি, সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। ফ্রেন্ডদেরকে মেনশন দিতে পারো, নিজেদের ওয়ালে শেয়ার দিতে পারো, এতে করে তোমাদের সাথে তোমাদের যারা পরীক্ষার্থী বন্ধু আছে তারাও ক্লাসটা করতে পারবে। ভাই এমসিকিউ দুই পত্র মিলে পাস নাকি? না, দুই পত্র মিলে পাস না, তোমাকে স্পেসিফিকভাবে আলাদা আলাদা পাস করতে হবে, প্রত্যেকটা পেপারে পাস করতে হবে। 25টা এমসিকিউ আসবে জিওগ্রাফিতে, এবং তোমাকে হচ্ছে অ্যাটলিস্ট 8টা এমসিকিউ পারতে হবে, 8 মার্ক পেতে হবে, তাহলে তুমি পাস করতে পারবে। খুব বেশি কঠিন না 8 মার্ক পাওয়া। আর তোমরা জানো যে ভূগোলে যেহেতু প্র্যাকটিক্যাল নম্বর আছে, 25 নম্বর তোমাদের হাতেই থেকে যায়, এবং বাকি 75 নম্বরে তোমাদের পরীক্ষা দিতে হয়। আচ্ছা, তো তোমরা আশা করি যে বন্ধুদের সাথে নিয়ে ক্লাস করবে, ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, নিজেদের ওয়ালে ক্লাসটা শেয়ার দিলে অবশ্যই তোমাদের ফ্রেন্ডরা দেখতে পারবে, এবং সম্পূর্ণ ক্লাসে তোমাদের উপস্থিতি পাবো ইনশাআল্লাহ। বৃষ্টি বিঘ্নিত দিন, সারা দেশেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে বসে বসে আমাদের সাথে অনলাইনে ক্লাসে সম্পূর্ণ সময় তোমাদের পাবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে ভূগোল দ্বিতীয় পত্র ফাইনাল রিভিশন ক্লাস, মানে একদম শেষ সময় এসে তোমাদের এইচএসসি পরীক্ষা সামনে চলে এসেছে, জিওগ্রাফি পরীক্ষাও একদমই নেয়ার পসিবল টাইমে। তো আমরা এখন একদমই শেষ সময়ের প্রস্তুতিটা কিভাবে নেওয়া যায় সেটাই হচ্ছে আমরা এই ক্লাসের মাধ্যমে করব। ক্লাসে সাজেশন থাকবে, ক্লাসে এমসিকিউ এর বিস্তারিত আলোচনা থাকবে, ক্লাসে সিকিউ এর বিস্তারিত তথ্য থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, তো প্রথম এমসিকিউতে আমরা আসি। দেখো তথ্যগুলো কেমন হবে। তথ্যগুলো হবে হচ্ছে আহ, খুবই 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 রসকসহীন। সেকেন্ড পেপারটা এমনই জিওগ্রাফির, যে তোমাকে তথ্যগুলো মনে রাখতে হবে রসকসহীনভাবে। এখানে কোশ্চেন দেখো, প্রাকৃতিক পরিবেশ নিয়ন্ত্রিত চিন্তাধারা কোনটি? প্রাকৃতিক পরিবেশ নিয়ন্ত্রিত চিন্তাধারা কোনটি? তোমরা যারা ফেসবুকে যুক্ত আছো তোমরা কমেন্টের মাধ্যমে উত্তর করতে পারো। সিকিউ সাজেশন দিবেন না ভাই? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমি যখন এমসিকিউগুলো সলভ করি সেখানে দেখবা যে আমি সিকিউ সাজেশন দিয়ে দিই, যে এইখান থেকে কোন ধরনের কোশ্চেন আসতে পারে। তো প্রাকৃতিক পরিবেশ নিয়ন্ত্রিত চিন্তাধারা, এটা হচ্ছে সঠিক উত্তর। কোনটা হবে তোমরা উত্তর করতে পারো। শাহরিয়ার রাফি, তুমি বন্ধুকে মেনশন করেছো, মেনশন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, উম, আচ্ছা, এখানে তোমরা একটু উত্তর করার চেষ্টা করো, প্রাকৃতিক পরিবেশ নিয়ন্ত্রিত চিন্তাধারা কোনটি। আচ্ছা, তো দেখো আমাদের ভূগোল প্রথম পত্রের যে প্রথম চ্যাপ্টার যেটা আছে সেটার নাম হচ্ছে কি মানব, সরি, ভূগোল দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টার যেটা আছে সেটা হচ্ছে মানব ভূগোল। অর্থাৎ আমরা হচ্ছে ফার্স্ট পেপার যেটা পড়েছি সেটা সম্পূর্ণ ছিল প্রাকৃতিক ভূগোল, আর সেকেন্ড পেপার পুরাটাই হচ্ছে মানব ভূগোল। আর প্রথম চ্যাপ্টারটার স্পেসিফিকভাবে নামই হচ্ছে মানব ভূগোল। অর্থাৎ মানুষ, মানুষের পরিবেশ, মানুষের যে কার্যাবলী, এগুলা নিয়েই মূলত মানব ভূগোল গঠিত। আচ্ছা, তো এই প্রথম চ্যাপ্টারে দেখবা যে যেহেতু নামই হচ্ছে মানব ভূগোল, এখানে অনেক ভূগোলবিদ, অনেক জনসংখ্যাবিদ, অনেক তাত্ত্বিক, তাদের বিভিন্ন তথ্য দেওয়া আছে, তাদের বিভিন্ন মতামত দেওয়া আছে, তাদের বিভিন্ন থিওরি নিয়ে আলোচনা করা আছে। তো তার মধ্যে একটা থিওরি আছে যেটা মূলত প্রাকৃতিক পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত চিন্তাধারার মাধ্যমে প্রভাবিত। তো কোনটা সঠিক উত্তর? অপশনে দেখো দেওয়া আছে নিমিত্তবাদ, সম্ভাবনাবাদ, পরিবেশবাদ, নাকি নব্য সম্ভাবনাবাদ। কোনটা সঠিক উত্তর? তোমরা একটু কমেন্টের মাধ্যমে উত্তর করো। আচ্ছা, এলোমেলো জীবন, ওয়ালাইকুম আসসালাম, সালাম দিয়েছো, উত্তর বলছো এ। আচ্ছা, বাকিরা এখন উত্তর করো নাই, অনেকে ক্লাসে যুক্ত হয়ে গেছে। আমি প্রথম দিকে একটু স্লো যাচ্ছি যাতে সবাই ক্লাসে যুক্ত হতে পারে, কারণ গত ক্লাসে দেখা গেছে যে অনেকে কিছুক্ষণ পরে এসে বলে যে ভাইয়া প্রথমটুকু করতে পারি না, এটা সেটা, এর জন্য প্রথম দিকে একটু স্লো শুরু করছি। আর যেহেতু সেকেন্ড পেপার ক্লাস দ্রুত শেষ করা যাবে, এত চাপ নাই, সহজে আমরা যাইতে পারবো প্রথম দিকে স্লোলি গেলেও। ওকে,
আহ, সঠিক উত্তর বলছো এ। তো নিমিত্তবাদ বিষয়টা কি আমরা আলোচনা করব। আচ্ছা দেখো, এইখানে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে পরিবেশ নিয়ন্ত্রিত চিন্তাধারা। তো এমন ধরনের প্রপোজিশন থাকলে আমরা অনেক ক্ষেত্রে চিন্তা করতে পারি যে পরিবেশবাদ হয়তো বা সঠিক উত্তর। তো ধরে রাখো কোশ্চেন এতটাও সহজ হবে না যে এখানেও দেওয়া পরিবেশ নিয়ন্ত্রিত চিন্তাধারা, এখানেও দেওয়া পরিবেশবাদ, এটা সঠিক উত্তর হয়ে যাবে, এতটা সহজ হবে না। এটা তোমরা ধরে রাখতে পারো। একটু চিন্তা ভাবনা করতে হবে, পরিবেশ নিয়ন্ত্রিত চিন্তাধারা। এখন দেখো কথাটা কি বলছে, নিয়ন্ত্রিত। হ্যাঁ, কথাটা হচ্ছে কি নিয়ন্ত্রিত। তো আহ, ইয়াতে আমাদের যে হচ্ছে দর্শন বা ফিলসফি যেটাকে আমরা বলি, আমাদের হিউম্যান ফিলসফিতে একটা থিওরি আছে। থিওরিটা হচ্ছে এমন, আমরা যা কিছু করি সব কিছুই তার কোনো না কোনো কারণ দ্বারা প্রভাবিত। আমরা যা কিছু করি তার সব কিছুই কোনো না কোনো কারণ দ্বারা নিয়ন্ত্রিত। ঠিক আছে? আচ্ছা, তো এই থিওরিটার ইংরেজি নাম হচ্ছে ডিটারমিনিজম। ঠিক আছে? ডিটারমিনিজম মানে কোনো কিছু ডিটারমাইন করে দেয়। ঠিক আছে? মানে আমরা যা কিছু করি সেটা কিভাবে নিয়ন্ত্রিত হয়, কোনো কিছু দ্বারা নিয়ন্ত্রিত বা প্রভাবিত বা নির্দিষ্ট করা হয়ে যায়। মানে এটাকে বলা হয় কি ডিটারমিনিজম। এবং এটার বাংলাতে কি বলা হয়, এটার বাংলাতে বলা হয় হচ্ছে নিমিত্তবাদ। সঠিক উত্তর হচ্ছে কোনটা? নিমিত্তবাদ। অর্থাৎ আমরা যা কিছু করি না কেন সবকিছু অন্য কোনো কারণ দ্বারা প্রভাবিত, অন্য কোনো কারণ দ্বারা নিয়ন্ত্রিত। রাশিদ আঞ্জুম অয়ন বলছেন ফাস্ট পড়ান। হ্যাঁ, ফাস্ট হয়ে যাবে, ক্লাস খুব বেশি লং হবে না ইনশাল্লাহ। ভাই এমসিকিউ প্রথম পত্র 6টা, দ্বিতীয় পত্র 11টা হলে পাস হবে নাকি? আমি যতদূর জানি আমাদের সময় যে নিয়মটা ছিল আলাদা পাস করতে হতো, এখন নিয়ম চেঞ্জ হতে পারে। হ্যাঁ, তুমি একটা কাজ করো, তুমি হচ্ছে বোর্ডের ওয়েবসাইটে তুমি ওইখানে দেখতে পারবা। হ্যাঁ, আচ্ছা, মিফতাহুল জান্নাত মাইশা, ওয়ালাইকুম আসসালাম। আজ এমসিকিউ অনেক হার্ড হয়েছে ভাইয়া। হার্ড হয়েছে বলতে কি মানে হচ্ছে উত্তর ভালো করতে পারো না এমন হয়েছে নাকি? আশা করি তো ভালো করতে পারবা, কারণ হচ্ছে যারা লেখাপড়া করেছে এবং গত ক্লাসটা যেমন করা হয়েছে সেখানে আমি মনে করি যে সব বিষয়গুলোই আলোচনা করা হয়েছিল এবং তার মধ্য থেকে আসার কথা। ওকে, তাহলে এই বিষয়টা বুঝতে পারছো আশা করি, যে কোনো কিছু দ্বারা নিয়ন্ত্রিত চিন্তাধারা মানে আমরা যা কিছু চিন্তা করি সেটা যদি পূর্ব থেকে কোনো কিছু দ্বারা নিয়ন্ত্রিত বা প্রভাবিত হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো নিমিত্তবাদ। ঠিক আছে? আচ্ছা, তো এই প্রথম অধ্যায় থেকে যে সিকিউগুলো আসতে পারে তার মধ্যে কোশ্চেন হচ্ছে এইটা। প্রথম অধ্যায় থেকে যে সিকিউ আসতে পারে, তোমাকে হচ্ছে দেখবা প্রথম অধ্যায়ের শেষ দিকে পৃথিবীর গুরুত্বপূর্ণ যে রাজনৈতিক অঞ্চল সেগুলো দেওয়া আছে। এখানে বিভিন্ন মহাদেশগুলোর পরিচিতি দেওয়া আছে, বিভিন্ন দেশগুলোর পরিচিতি দেওয়া আছে। এখান থেকে একটা সিকিউ আসবে তোমাদের। ঠিক আছে? এখান থেকে একটা সিকিউ আসবে, উদ্দীপকে দেওয়া থাকবে একটা মানচিত্র। সেই মানচিত্রের কোনো জায়গাতে এ বি সি বা এমন কিছু মার্ক করে দেওয়া থাকবে এবং কোনো দেশ বা কোনো মহাদেশের বা কোনো মহাসাগরের বৈশিষ্ট্য তোমার কাছে জানতে চাইবে। ঠিক আছে? ক্লাস দ্রুত শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। মাহমুদা মিম বলছো আমার ফেল হয়ে যাবে এমসিকিউ। কেন ফেল হবে? আল্লাহ ভরসা, এত ভয় পাওয়ার কিচ্ছু নাই, এত ভয় পাওয়ার কিচ্ছু নাই, ইনশাল্লাহ ভালো হবে। তুমি জাস্ট হচ্ছে মানে আত্মবিশ্বাস রাখো, বাকি পরীক্ষাগুলো ভালো করে দাও, তাহলে হবে। সেকেন্ড পেপারে বেশি মার্ক রাখার চেষ্টা করো, আল্লাহ ভরসা। আচ্ছা, তো এখন এই এখান থেকে একটা সিকিউ কোশ্চেন আসতে পারে। ফার্স্ট চ্যাপ্টার থেকে যে পয়েন্টগুলো থেকে সিকিউ আসতে পারে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এইটা, যে এই রাজনৈতিক অঞ্চলগুলো। ঠিক আছে? এর মধ্যে বাংলাদেশ, ভারত, কোরিয়া উপদ্বীপ, তারপর হচ্ছে মহাদেশগুলোর মধ্যে এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশ, এই মহাদেশগুলো থেকেই সব থেকে বেশি কোশ্চেন আসে সচরাচর। আচ্ছা, বা জাপান থেকে আসতে পারে। বলছে বাংলাদেশের উত্তরে অবস্থিত ভারতের, মানে ভারতের কোন রাজ্য অবস্থিত? দেখো বলছে আসাম, ত্রিপুরা, মেঘালয়, ত্রিপুরা, মেঘালয়, আসাম, আসাম, মণিপুর। কোন প্রদেশগুলো অবস্থিত? আচ্ছা, তুমি যদি বাংলাদেশের মানচিত্রটা খেয়াল করো, ধরো হচ্ছে বাংলাদেশের মানচিত্র ঠিক এমন, আমি ধরলাম বাংলাদেশের মানচিত্র হচ্ছে এমন। তো বাংলাদেশের উত্তর, কোনো মানচিত্রের উত্তর দিক বলতে আমরা কি বুঝি? উত্তর দিক বলতে এই উপরের দিকটা বুঝি, তাই না? তাহলে উত্তর হচ্ছে এটা। তো উত্তর দিকে কোন প্রদেশ? দেখো ত্রিপুরা প্রদেশ কোথায় অবস্থিত? আমাদের যে কুমিল্লা আছে না, এইখানে হচ্ছে কুমিল্লা। এই কুমিল্লার ঠিক পাশেই হচ্ছে ত্রিপুরা। ত্রিপুরা হচ্ছে কুমিল্লার ঠিক পাশে। তার মানে এই সাইডটা তো পূর্ব দিক, এই সাইডটা পূর্ব দিক। তো এখানে আমাদের বলছে হচ্ছে পশ্চিম উত্তরে অবস্থিত। এখানে আমরা দেখছি ত্রিপুরা হচ্ছে পূর্বে অবস্থিত। তাহলে আমরা প্রথম দুইটা অপশন সহজেই বাদ দিয়ে দিচ্ছি, সঠিক উত্তর না। মেঘালয় আসাম নাকি মেঘালয় মণিপুর? মণিপুর রাজ্যটা কোন দিকে অবস্থিত? সেভেন সিস্টার্সের অংশ না মণিপুর রাজ্য? সেভেন সিস্টার্স কোথায় অবস্থিত? বাংলাদেশের
ঠিক উত্তর পূর্ব দিকে, ঠিক এই দিকটাতে সেভেন সিস্টার্স অবস্থিত, ঠিক আছে, সেভেন সিস্টার্স ঠিক এই দিকে অবস্থিত। এখান থেকে ত্রিপুরা থেকে শুরু হয়েছে, ত্রিপুরা থেকে শুরু হয়ে এই যে পার্টটা, এই পার্টটাতে ভারতের সেভেন সিস্টার্স অবস্থিত। তাহলে এটাও তো অনেকটা পূর্ব দিকে চলে আসতেছে, তাই না? তাহলে এটা আমাদের বাদ দিতে হচ্ছে, মণিপুর বাদ দিতে হচ্ছে। কিন্তু আসাম, আসাম হচ্ছে আমাদের সিলেটের ঠিক উপর দিকে, ঠিক এই জায়গাটাতে হচ্ছে ভারতের আসাম রাজ্য, এবং মেঘালয় হচ্ছে তার পাশে খুবই ছোট্ট একটা রাজ্য, ঠিক আছে, তার পাশে খুবই ছোট্ট একটা রাজ্য। তাহলে দেখো মেঘালয় এবং আসাম এই দুইটা বাংলাদেশের উত্তর দিকে অবস্থিত, এই দুইটা বাংলাদেশের উত্তর দিকে অবস্থিত। এই আসাম প্রদেশের একটা জেলা ছিল হচ্ছে সিলেট জেলা, যেটা পরবর্তীতে এই যে এতটুকু, আসাম প্রদেশের একটা জেলা ছিল হচ্ছে সিলেট জেলা, যেটা দেশভাগের পর পরবর্তীতে বাংলাদেশের মধ্যে চলে আসে। সিলেট জেলাকে ভেঙে পরবর্তীতে কি করা হয়, চারটা জেলা করা হয়, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, এভাবে চারটা জেলা করা হয় সেখানে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। 2 নম্বরের সঠিক উত্তর হচ্ছে মেঘালয় ও আসাম। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, লামিয়া ইসলাম মিতা বলছো মাত্র 10 এমসিকিউ হয়েছে, এত চিপা চাপা থেকে কিভাবে প্রশ্ন করে মাথায় আসে না। আচ্ছা, কোশ্চেন কঠিন হোক, কঠিন হলে সমস্যা নাই, তোমরা হচ্ছে কোশ্চেন কঠিন হলে সিকিউতে একটু বেশি মার্ক দেয়, মানে সিকিউ এর মার্কগুলো একটু লিবারাল ভাবে দেয়, এটা আশা করি তোমরা ওইখানে বেশি মার্ক পেয়ে যাবে। 3 নম্বর কোশ্চেন, মানব ভূগোল পঠন পাঠনের প্রণালীবদ্ধ রোডম্যাপ প্রস্তুত করেন কে? মানব ভূগোল পঠন পাঠনের প্রণালীবদ্ধ রোডম্যাপ প্রস্তুত করেন কে? ফ্রেডরিক র্যাডজেল। আচ্ছা, এটা কিন্তু র্যাডজেল, বুঝছো, এটা হচ্ছে ফ্রেডরিক র্যাডজেল, র্যাডজেল, হ্যাঁ। আচ্ছা, ফ্রেডরিক র্যাডজেল, ইলেন সার্সিল ম্যাম্পেল, ভিদাল দা ব্লাস, জিন ব্রুনেস, কোনটা সঠিক উত্তর? আচ্ছা, এই এমন এমসিকিউ একটা পরীক্ষাতে আসবে, এটা শিওর থাকো। এমন একটা হচ্ছে এমসিকিউ আসবে পরীক্ষাতে, যে তোমার বিভিন্ন তত্ত্বের জনককে, বা তোমাদের একটা সহজ কোশ্চেন করি, বলো ভূগোলের জনককে, এমনিতে সহজ কথায়, ভূগোলের জনককে, ভূগোলের জনককে, ভূগোলের জনককে, এমনিতে নর্মালি কে উত্তর করতে পারো, ভূগোলের জনককে? আচ্ছা, এত কঠিন না, যে আর সহজ করতে, মানব ভূগোলের জনককে, মানব ভূগোলের জনককে বলো, মানব ভূগোলের জনককে। মানে ভূগোলের জনক মানে এটা না সে ভূগোল তৈরি করছে, মূলত মানব ভূগোল নিয়ে সর্বপ্রথম যিনি আলোচনা শুরু করছেন, সেই হচ্ছে মূলত ভূগোলের জনক। আচ্ছা, জিওগ্রাফি ফোর্থ সাবজেক্ট, জিওগ্রাফি ফোর্থ সাবজেক্ট হইলে কোনো ভয় নাই, বুঝছো, তোমার যদি 0 পাও তাও তোমার ফেল আসবে না, মানে ওইটা এফ দেখাবে, বাট তোমার আলটিমেটলি প্রমোটেড দেখাবে আর কি, মানে ফেল হবে না ওইটাতে। আচ্ছা, নুসরাত জাহান বলছো ইরাটোস্থেনিস, হ্যাঁ একদম কারেক্ট আনসার, ভূগোলের জনক হচ্ছেন ইরাটোস্থেনিস, ইরাটোস্থেনিস হচ্ছে ভূগোলের জনক। আর মানব ভূগোলের জনককে, মানব ভূগোলের জনক হচ্ছেন ফ্রেডরিক র্যাডজেল, ফ্রেডরিক র্যাডজেল। আচ্ছা, এবং এখানে যেটা বলছে দেখো, মানব ভূগোল পঠন পাঠনের প্রণালীবদ্ধ রোডম্যাপ প্রস্তুত করেন কে? তো যিনি মানব ভূগোলের জনক তিনি মূলত মানব ভূগোল পঠন পাঠনের, পঠন মানে কি পড়া, ঠিক আছে, পঠন মানে হচ্ছে পড়া, আর পাঠন শব্দের অর্থ হচ্ছে পড়ানো, অর্থাৎ মানব ভূগোল পড়া এবং পড়ানোর জন্য যে রোডম্যাপ, এটা প্রস্তুত করেন কে? যিনি মানব ভূগোলের জনক ঠিক তিনি, সেটা হচ্ছে ফ্রেডরিক র্যাডজেল। সঠিক উত্তর কোনটা? ফ্রেডরিক র্যাডজেল। অনেকেই তোমরা ভিদাল দা ব্লাসের সাথে এটা গুলিয়ে ফেলো, কিন্তু ভিদাল দা ব্লাস হচ্ছে সম্ভাবনাবাদের জনক, ঠিক আছে, ইনি হচ্ছেন সম্ভাবনাবাদের জনক, সম্ভাবনাবাদের জনক, সম্ভাবনাবাদের জনক, ঠিক আছে। তো এইটা উল্টোপাল্টা করা যাবে না, সঠিক উত্তর হচ্ছে ফ্রেডরিক র্যাডজেল, আর ভিদাল দা ব্লাস হচ্ছেন কি সম্ভাবনাবাদের জনক, ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, ঠিক আছে, পরের কোশ্চেনে যাই, মানব ভূগোলের মানুষ ও প্রকৃতির অন্তঃসম্পর্ক উদ্ঘাটন করেন কে? মানব ভূগোলে মানুষ ও প্রকৃতির অন্তঃসম্পর্ক উদ্ঘাটন করেন কে? আচ্ছা, ভূগোলে দুইটা পার্ট, একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল আর একটা হচ্ছে মানব ভূগোল। সেকেন্ড পেপারটা হচ্ছে মানব ভূগোল, দেখবা সেকেন্ড পেপার পুরাটাই তোমাকে যদি পরীক্ষাতে কোশ্চেন করে মানব ভূগোল কাকে বলে, তাহলে কি উত্তর করবা? যে মানুষ এবং মানুষের যত মানবীয় কর্মকাণ্ড ভূগোলের যে শাখায় আলোচিত হয় সেটাকে কি বলা হয়? মানব ভূগোল বলা হয়। এভাবে তোমরা আনসার করবা, ক নম্বরে সাধারণত আসতে পারে এমন কোশ্চেন। তো মানুষের যাবতীয় কর্মকাণ্ডই হচ্ছে মানব ভূগোল, কিন্তু মানুষ এবং প্রকৃতির সাথে অন্তঃসম্পর্ক দেখান একজন ভূগোলবিদ, তার নাম কি? এখানে দেখো অপশন দেওয়া, কার্ল রিটার, ফ্রেডরিক র্যাডজেল, জিন ব্রুনেস, ইলেন সার্সিল ম্যাম্পেল। কোনটা সঠিক উত্তর? উত্তর করার চেষ্টা করো। আচ্ছা, তোমাদের মধ্যে এখনো দেখতেছি যে ফার্স্ট পেপারের পরীক্ষা নিয়ে খুব বেশি চিন্তা এটা আছে, তো এগুলা ভুলে যাও, এগুলা ভুলে যাও, এত কিছু প্রেশার নেওয়ার কিছু নাই, পরের পরীক্ষাতে ফোকাস করো, পরের পরীক্ষাতে ফোকাস করো, ওকে, ঠিক আছে।
তো হচ্ছে মানব ভূগোলে মানুষ ও প্রকৃতির অন্তঃসম্পর্ক উদ্ঘাটন করেন কে? কার্ল রিটার, ফ্রেডরিক রাটজেল, জিন ব্রুনেস নাকি ইলেন চার্চিল ম্যাম্পেল? তো দেখো এই যে বিষয়গুলো দেখবা যে একদম রসকসীন বিষয়, মানে এখানে বোঝার কিছুই কিন্তু নাই। তোমার মানে বিষয়টা কি, তথ্যটা মনে রাখতে হবে, যেই কাজটা কে করেছেন তথ্যটা মনে রাখতে হবে। তো কেন এই বিষয়টা এখানে রাখছি, এর কারণ হচ্ছে এমন কোশ্চেন আসবে নেক্সট যে পরীক্ষাটা, সেখানে এমন কোশ্চেন আসবে ডিরেক্টলি তথ্য থেকে, মানে এই কাজটা কে করেছেন, কোন ভূগোলবিদ করেছেন, এমন কোশ্চেন ফার্স্ট পেপার থেকে আসবে, সেকেন্ড পেপার থেকে আসবে, সেকেন্ড পেপারে ফার্স্ট চ্যাপ্টারে আসবে এগুলা। আচ্ছা, সঠিক উত্তর হচ্ছে ইলেন চার্চিল ম্যাম্পেল। সঠিক উত্তর হচ্ছে কোনটা? অপশন ডি। দেখো আমরা গতদিন যখন ফার্স্ট পেপারে ক্লাস করেছি কত এক্সপ্লেন করার সুযোগ ছিল, বাট সেকেন্ড পেপারে কিন্তু এতটা এক্সপ্লেন করার সুযোগ নেই, ঠিক আছে, মানে এক্সপ্লেনেশন কম, তথ্য বেশি মনে রাখতে হবে। 5 নম্বর কোশ্চেন, প্রতি বর্গ কিলোমিটারে ইউরোপ মহাদেশের জনসংখ্যার ঘনত্ব কত? আচ্ছা, তাহলে দেখো এই চ্যাপ্টারের সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার যেটা, তার শেষ দিকে কি বিভিন্ন দেশ মহাদেশের পরিচিতি দেওয়া আছে না? তো সেইখানে হচ্ছে এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশের যে ইয়াগুলো দেওয়া, মানে হচ্ছে রাজনৈতিক বৈশিষ্ট্যগুলো দেওয়া, এদের জনসংখ্যা, এদের আয়তন, এদের প্রশাসনিক বিভাগ, এগুলো তো দেওয়া আছে, তাই না? তো এর মধ্যে এমন একটা কোশ্চেন তোমাকে দিবে বাংলাদেশের বা ভারতের বা কোনো মহাদেশের জনসংখ্যার ঘনত্ব কত, বা তার আয়তন কত, তার প্রশাসনিক বিভাগ কত, এই এমন তথ্য আছে দেখবা তোমাদের হচ্ছে সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টারেই, ঠিক আছে? এমন তথ্য এমসিকিউ তো অবশ্যই আসবে, এবং সিকিউতেও আসবে মানচিত্র দিয়ে, ঠিক আছে, মানচিত্র দিয়ে কোশ্চেন আসবে। প্রতি বর্গ কিলোমিটারে ইউরোপ মহাদেশের জনসংখ্যার ঘনত্ব কত? 70.5 জন, 71 জন, 71.5 জন, 72.9 জন। কত কম, দেখো কত কম। বাংলাদেশে তো 1000-এর বেশি, তাই না? বাংলাদেশে 1000-এর বেশি মানুষ বসবাস করে প্রত্যেক 1 বর্গ কিলোমিটার জায়গাতে, এবং তুমি যদি কল্পনা করো যে শহর অঞ্চলে আরও বেশি, মানে বাংলাদেশের ঢাকা রাজধানী শহর, ঢাকা হচ্ছে সারা বিশ্বের সব থেকে জনবহুল শহর ঢাকা, এবং ঢাকার মধ্যে আরও কিছু স্পেসিফিক জায়গা আছে যেগুলো জনসংখ্যার ঘনত্ব আরও বেশি, তাহলে বোঝো যে এখানে কত মানুষ বসবাস করে, প্রত্যেক বর্গ কিলোমিটারে 10,000 20,000 মানুষ বসবাস করে। আচ্ছা, এটা উত্তর করার চেষ্টা করো, তোমরা যারা ক্লাস করছো উত্তর করার চেষ্টা করো। উম, আচ্ছা, তোমরা এখনো দেখতেছি যে হচ্ছে আগের যে পরীক্ষাটা সেটা নিয়ে খুব বেশি চিন্তিত। এত চিন্তিত আর কিছু নাই, যেটা হয়েছে সেটা হয়েছে, পরে পরীক্ষাতে মনোযোগ দিয়ে প্রিপারেশন নাও। আচ্ছা, তো ইউরোপ মহাদেশে দেখো এটা কিন্তু তোমার বোঝা শোনার স্কোপ খুবই কম, মানে তুমি কিভাবে এটা এক্সপ্লেইন করে উত্তরে পৌঁছাবা, বা কিভাবে অন্য অপশনগুলো বাদ দিয়ে উত্তরে পৌঁছাবা, এটার সুযোগ খুবই কম। তোমাকে তথ্যটা মনে রাখতে হবে, ডিরেক্টলি কি করতে হবে, তথ্যটা মনে রাখতে হবে। বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কত, বা এশিয়া মহাদেশের কত, ইউরোপের কত, ভারতের কত, এইগুলো একটু মনে রাখতে হবে। প্রতি বর্গ কিলোমিটারে ইউরোপ মহাদেশের জনসংখ্যার ঘনত্ব হচ্ছে 72.9 জন, ঠিক আছে? দেখো মানে এখানে তুমি কিভাবে অন্যগুলো ডিডিউস করবা বা অন্যগুলো বাদ দিবা, কিভাবে, কোনোভাবেই বাদ দেওয়ার সুযোগ নাই, তোমাকে ডিরেক্টলি কি করতে হবে, তথ্যটা মনে রাখতে হবে। ভূগোল সেকেন্ড পেপার এমনই সাবজেক্ট, যত বেশি তথ্য মনে রাখতে পারবা তত বেশি ভালো পরীক্ষা দিতে পারবা, এটা তোমরা মাথায় রেখো। এবং এখনো বলি, যতটুকু সময় আছে সেকেন্ড পেপার পরীক্ষার আগে, টেক্সট বইটা বা তোমার কাছে যে বইটা আছে এই বইটা খুব সুন্দর করে একবার হইলেও রিডিং পড়ো, একবার হইলেও পড়ো, ঠিক আছে? আচ্ছা, পরের কোশ্চেন, নিউজিল্যান্ড কোন মহাসাগরের দ্বীপ? আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর নাকি উত্তর মহাসাগর? এখানে একটু মানে আমরা মানচিত্র কল্পনা করতে পারি যে নিউজিল্যান্ড কোন মহাসাগরের দ্বীপ। আচ্ছা, তোমরা যদি হচ্ছে মানে পৃথিবীকে এইভাবে কল্পনা করো যে এটা হচ্ছে পৃথিবী, তো দেখবা যে ঠিক এইখানে হচ্ছে অস্ট্রেলিয়ার অবস্থান, অস্ট্রেলিয়ার অবস্থান ঠিক এইখানে এইভাবে, এবং অস্ট্রেলিয়ার আরও দক্ষিণে নিউজিল্যান্ড দ্বীপ ঠিক এভাবে অবস্থিত এইখানে। আচ্ছা, এখন দেখো যে এই জায়গাটা মূলত কোন মহাসাগর, আমি যদি কল্পনা করি যে এই জায়গাটা কোন মহাসাগর, আমি ধরলাম এই এরিয়াটা কোন মহাসাগর, তোমাদের কাছে কি মনে হয় এটা কোন মহাসাগরের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের অন্তর্ভুক্ত, ঠিক আছে? এর উপরে হচ্ছে ভারত মহাসাগর, ভারত মহাসাগর হচ্ছে এর উপরে। অনেকে কল্পনা করতে পারে যে ভারত তো এইখানে, তার মানে কি হচ্ছে এটা ইন্ডিয়ান ওশেন কিনা, ভারত মহাসাগর কিনা, না, ভারত মহাসাগর হচ্ছে উপরের পাটটুকু, আর নিচের পাটটুকু হচ্ছে প্রশান্ত মহাসাগর, নিচের পাটটুকু হচ্ছে কি প্রশান্ত মহাসাগর। তাহলে নিউজিল্যান্ড কোন মহাসাগরের দ্বীপ? খুব সহজে আমরা বলতে পারি কি নিউজিল্যান্ড হচ্ছে প্রশান্ত মহাসাগরের দ্বীপ। সঠিক উত্তর হচ্ছে প্রশান্ত মহাসাগর, ঠিক আছে? অপশন সি কারেক্ট আনসার। দেখো ফার্স্ট পেপার থেকে কত বেশি মানে তথ্যমূলক। ফার্স্ট পেপার আমরা কী করলাম, যে চিত্র দেখার চেষ্টা করলাম, হ্যাঁ, অনেক এক্সপ্লেনেশন দেখার চেষ্টা করলাম, ক্লাসিফিকেশন দেখার চেষ্টা করলাম, বাট সেকেন্ড পেপারে এসে তথ্য সব থেকে বেশি মনে রাখতে হবে, তথ্য। এবং তোমাদের আসবেও এমন, যেমন ধরো যে পরীক্ষাতে আসলো, আমরা সেখানে যাইনি, এখন আসবো, ধান চাষের নিয়ামকগুলো আলোচনা করো, মানে
প্রত্যেকটা কৃষিকাজের বা ব্যবসা বাণিজ্যের তো নিয়ামক আছে, তাই না? তো তোমাকে বললো ধান চাষের যে নিয়ামকগুলো আছে সেগুলো আলোচনা করো। প্রাকৃতিক নিয়ামক, অর্থনৈতিক নিয়ামক, তারপর হচ্ছে রাজনৈতিক নিয়ামক। তো এখানে তো তোমাকে মনে রাখতে হবে যে হচ্ছে ধান চাষের প্রাকৃতিক নিয়ামক কোনগুলো, সবকিছু আলোচনা করবো ক্লাসে। অর্থনৈতিক কোনগুলো, রাজনৈতিক কোনগুলো, একটু মনে রাখতে হবে। তাছাড়া কিন্তু আলাদা কিছু নাই এখানে যে তুমি এখানে খুব চিন্তা ভাবনা করে নতুন কিছু অ্যাড করলা, সুযোগ নাই। তথ্যগুলো ডিরেক্ট মনে রাখতে হবে। আচ্ছা। উম, ভাইয়া ভূগোল ফার্স্ট পেপার ক্লাস করছিলাম আপনার, সেই দিন আলহামদুলিল্লাহ 24টা এমসিকিউ হয়েছে, থ্যাঙ্কস। ওকে, বা হ্যাঁ মোহাম্মদ মুজাহিদ, তুমি যে লাস্ট ক্লাসে ছিলা মনে আছে, আলহামদুলিল্লাহ 24টা এমসিকিউ হয়েছে, খুবই ভালো, খুবই ভালো হয়েছে। 25টার মধ্যে 24টা এমসিকিউ ডেফিনেটলি ভালো করেছো। আচ্ছা, পরের কোশ্চেনে যাই। অ্যান্টার্কটিকা মহাদেশটিকে পৃথিবীর কয়টি দেশ তাদের টেরিটোরিয়াল দেশ মনে করে? অ্যান্টার্কটিকা মহাদেশ কোথায় অবস্থিত? অ্যান্টার্কটিকা মহাদেশ একদমই দক্ষিণ পার্টে, মানে পৃথিবীর সর্বদক্ষিণে, কুমেরু বৃত্তে। ঠিক আছে, পৃথিবীর সর্বদক্ষিণে। আমি যদি এখানে পৃথিবীর যে চিত্রটা আঁকার চেষ্টা করি, ঠিক এইখানে দেখবা হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশ, ঠিক এইখানে কিছুটা, ঠিক এইখানে উঠে গেছে। ঠিক আছে, কিছুটা হচ্ছে এইখানে উঠে গেছে, কারণ পৃথিবী তো গোল। আমরা যদি এই পাশ থেকে ছবি ওঠাই তাহলে এইদিকে একটু যাবে, ওইদিকে একটু যাবে। যদি আরেকটু মানে রাউন্ড শেপে ছবি ওঠাই তাহলে এক জায়গাতে পাওয়া যাবে। মানে এমন না যে কিছুটা এখানে কিছুটা এইখানে, একই জায়গাতে, বুঝছো? একই জায়গাতে, মূলত এই বিন্দুটার এই বিন্দুটা সেম জায়গাতে ঘুরে গেলে। তো এই অ্যান্টার্কটিকা মহাদেশে কি আছে? প্রচুর বরফ আছে, কোনো মানুষ এখানে বসবাস করে না। বিশাল মহাদেশ, কিন্তু কোনো মানুষ নাই, টেম্পারেচার খুবই কম। কারণ হচ্ছে এটা কি একদম সর্বদক্ষিণের কুমেরু বিন্দু, আর এটা হচ্ছে সর্ব উত্তরের সুমেরু বিন্দু। আমরা হচ্ছে গত ক্লাসে দেখেছি না যে দক্ষিণে এবং উত্তরে যে হচ্ছে অংশটুকু, সেখানে কি থাকে? টেম্পারেচার খুবই হিমমণ্ডল, এই অঞ্চলটার নাম আমরা গতদিন ক্লাসে দেখেছিলাম না যে হিমমণ্ডল কি। দেখো এই যে এইভাবে দেখেছিলাম যে এখানকার এতটুকু আর এখানকার এতটুকু হচ্ছে এই যে 66.5 ডিগ্রি থেকে এইখান থেকে 90 ডিগ্রি পর্যন্ত যে অঞ্চলটুকু, সেটাকে আমরা কি বলেছিলাম? হিমমণ্ডল বলেছিলাম। তো হিমমণ্ডলের টেম্পারেচার খুবই কম, আমরা যেটা জানি। তো এখানে এত টেম্পারেচার কম যে কোনো মানুষ এখানে বসবাস করতে পারে না, পুরাটাই হচ্ছে বরফ আচ্ছাদিত জায়গা। কিন্তু এটা খুবই লোভনীয় জায়গা। এর কারণ দেখো, এই যে আন্টার্কটিকাতে, আন্টার্কটিকা যে মহাদেশটা আছে, এই আন্টার্কটিকা মহাদেশে কি হয়েছে? যেহেতু মানুষের কোনো কর্মকাণ্ড সেখানে হয়নি, তো পৃথিবীর সব জায়গাতে তো খনিজ সম্পদ আছে, তাই না? তো আন্টার্কটিকার যে খনিজ সম্পদগুলো, সেগুলো নিশ্চয়ই কেউ এখনো ভোগ করেনি। তাহলে আন্টার্কটিকা মহাদেশে যে খনিজ সম্পদ আছে সেগুলো এখনো ইনট্যাক্ট অবস্থায় আছে। এখানে যারাই দখল করবে খনিজ সম্পদের মালিক হবে ঠিক তারা। আচ্ছা, তারপর দেখো যে এটা তো ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গার সুবিধা হচ্ছে পৃথিবীতে তো কোনো ফাঁকা জায়গা নাই। যে বিভিন্ন পারমাণবিক শক্তিধর যে দেশগুলো আছে, তো এরা কি চায়? এরা চায় হচ্ছে এই পারমাণবিক অস্ত্রগুলোর এর সঠিক ইয়া চালাইতে, মানে হচ্ছে একটা কি বলে পরীক্ষা চালাইতে। ঠিক আছে, এক্সপেরিমেন্ট করার জন্য, একটা বোমা বিস্ফোরণ করে দেখার জন্য যে আসলে ঠিকঠাক কাজ করতেছে কিনা। তো এটা তো আর এই মানুষের মধ্যে, মানব বসতির মধ্যে এক্সপেরিমেন্ট করা যায় না, পরীক্ষা করা যায় না। তো এরা চায় এমন ফাঁকা জায়গা, যেসব জায়গাতে পারমাণবিক বিস্ফোরণ করে টেস্ট করা যাবে। তো এর জন্য অনেক দেশ চেষ্টা করে যে হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশের কোনো এরিয়া তাদের টেরিটোরিয়াল দাবি করার জন্য। আচ্ছা, তো এমন দেশ পৃথিবীতে কয়টা, সেটা হচ্ছে আমাদের কোশ্চেনে চাওয়া। তবে একটা নিয়ম হয়েছে কি, বর্তমানে অ্যান্টার্কটিকাতে কেউ পারমাণবিক অস্ত্র পরীক্ষা করতে পারবে না। এর কারণ অ্যান্টার্কটিকাতে তো মানে এর যা বায়োডাইভার্সিটি সেটা নষ্ট হয়ে যাবে। এর জন্য কেউ কি করতে পারবে না? অ্যান্টার্কটিকাতে পারমাণবিক অস্ত্র পরীক্ষা করতে পারবে না। কিন্তু অনেকগুলো দেশ তাদের টেরিটরি দাবি করতেছে অ্যান্টার্কটিকা মহাদেশে। সেই দেশের সংখ্যা কয়টা? অপশন হচ্ছে 10টা, 12টা, 14টা নাকি 16টা, কোনটা? আচ্ছা, এটা উত্তর করার চেষ্টা করো, এটা একটু উত্তর করার চেষ্টা করো। উম, এটা কোনটা হবে সঠিক উত্তর বলো? এগুলা কি উত্তর করা একটু কঠিন মনে হচ্ছে? মানে হচ্ছে আজকে দেখতেছি উত্তর করার রেট কম, কতদিন হচ্ছে যত উত্তর করতে পারতেছিলা, আজকে হচ্ছে উত্তর করার পরিমাণটা একটু কমে গেছে তোমাদের। মানে সেকেন্ড পেপারে যে তথ্য মনে রাখতে হয়, এই তথ্য মনে রাখা একটু কঠিন আমার কাছে মনে হচ্ছে তোমাদের কাছে। আচ্ছা, আহ, মূলত বর্তমান বিশ্বের 14টা দেশ, ইউরোপ এবং আমেরিকার, সবগুলো দেশই হচ্ছে কোথাকার? ইউরোপ এবং আমেরিকার। এই 14টা দেশ আন্টার্কটিকা মহাদেশকে নিজেদের টেরিটরি মনে করে। ইউরোপ মহাদেশ এবং আমেরিকা মহাদেশের, উত্তর আমেরিকা মহাদেশ অবশ্যই, উত্তর আমেরিকা মহাদেশের 14টা দেশ আন্টার্কটিকাকে নিজেদের টেরিটরি হিসেবে মনে করে। পুরাটা না, ধরো যে কোনো একটা দেশ, কোনো একটা অঞ্চলের। হ্যাঁ, যারা মানচিত্র দেখো, মানচিত্রে দেখবে আন্টার্কটিকা মহাদেশে বিভিন্ন এরিয়া নির্ধারণ করে লেখা আছে। এটা ফ্রান্স, এই স্পেন, এটা হচ্ছে ইউএসএ, এটা হচ্ছে পর্তুগাল, এমন লেখা আছে। এর কারণ হচ্ছে কি, এইসব দেশগুলো কি করেছে? দখল করেছে। এইসব এরিয়াগুলো দখল করে নিজেদের টেরিটরি হিসেবে ঘোষণা করে রেখেছে। এমন বিশ্বের মোট জনসংখ্যার কত শতাংশ আফ্রিকা মহাদেশে রয়েছে? 10%, 14%, 15% নাকি 17%? কোনটা? কোনটা সঠিক উত্তর? একটু হচ্ছে উত্তর করার চেষ্টা করো।
যে বিশ্বের মোট জনসংখ্যার কত শতাংশ আফ্রিকা মহাদেশে রয়েছে। যখন মহাদেশগুলো আলোচনা করা হয়েছে সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টারে, দেখবা প্রত্যেকটা মহাদেশের আয়তন, জনসংখ্যা, দেশের সংখ্যা সবকিছু নিয়েই বলা হয়েছে। আচ্ছা, সেকেন্ড পেপার খুব হার্ড লাগে, পূর্ণতা বলছো। হৃদয় বলছো কয়টা হয়েছে তোমার? 12টা। আর একটু ভালো হলে ভালো হতো। পূর্ণতা বলছো সেকেন্ড পেপার খুব হার্ড লাগে। সেকেন্ড পেপার তথ্য মনে রাখতে হয় তো, মানে সমস্যা হচ্ছে এটা, মানে সেকেন্ড পেপারটা পুরোটাই তথ্যমূলক, মানে তোমার হচ্ছে এখানে খুব বেশি সুযোগ নাই যে তুমি ইয়া করবা, যে আহ, আলোচনা করে বা একটু চিন্তা ভাবনা করে উত্তর করবা, এই সুযোগটা সেকেন্ড পেপারে একদমই কম। তথ্য মনে রাখতে হবে ডিরেক্টলি। আমার মনে আছে যে আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছি, আমাদের তো হচ্ছে ওই আমরাই প্রথম শর্ট সিলেবাসে পরীক্ষা দেওয়া। তো আমার হচ্ছে খুবই সহজ সহজ 2টা এমসিকিউ ভুল গেছিল সেকেন্ড পেপারে। এটা হয় কিন্তু, বুঝছো, সেকেন্ড পেপারে সব যেহেতু তথ্য, এই তথ্যের মধ্যে ভুল হয়েছে। যেমন কোশ্চেন আসছিল হচ্ছে যে বাংলাদেশের ডেসক্রিপশন দিয়েছে উপরে, বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব বা হচ্ছে এমন সেমন। আচ্ছা, তো বাংলাদেশের নাম উল্লেখ করা নাই। এবার নিচে প্রশ্ন লিখছে কি যে হচ্ছে উদ্দীপকের দেশটির সাথে সামঞ্জস্যপূর্ণ জনমিতিক বৈশিষ্ট্য দেখা যায় নিচের কোন দেশে, এমন। তো ওর মধ্যে অপশন ছিল হচ্ছে নেপাল, অপশন ছিল হচ্ছে আফ্রিকার 2টা দেশ, আরেকটা কোন দেশের জন্য অপশন ছিল এমন। তো সঠিক উত্তর হবে নেপাল। ঠিক আছে, বাংলাদেশের সাথে নেপালের জনসংখ্যাগত দিক থেকে কিছুটা হলেও মিল আছে হয়তোবা। আচ্ছা, তো আমি হচ্ছে নেপাল উত্তর না করে আমি হচ্ছে আফ্রিকার দেশ উত্তর করে ফেলছি। ঠিক আছে, মানে বিষয়টা দেখো, তোমাকে ওই আলোচনা করে বা হচ্ছে থিওরি মনে রেখে রেখে কিন্তু উত্তর করার সুযোগ নাই এখানে। জাস্ট তোমাকে তথ্যটাই মনে রাখতে হবে যে নেপালের জনসংখ্যার ঘনত্ব কত বা হচ্ছে নেপালের জনসংখ্যার আয়তন কত। এটা না জানলে কিন্তু উত্তর করা টাফ। ঠিক আছে, তো এমন একটা 2টা ভুল। ফার্স্ট পেপারে কোনো এমসিকিউ ভুল যায় না আমার ওই সময়। ফার্স্ট পেপার তো মানে উত্তর সবগুলো করা যায়, মানে ভালো করে পড়ে গেলে মানে সবগুলো কারেক্ট করা যায়, ফার্স্ট পেপারে সুযোগ থাকে, বাট সেকেন্ড পেপারে এগুলো একটু টাফ। হ্যাঁ, ওকে। তো বিশ্বের মোট জনসংখ্যার 14%, বিশ্বের মোট জনসংখ্যার 14% জনগোষ্ঠী কোথায় বসবাস করে? আফ্রিকা মহাদেশে বসবাস করে। ঠিক আছে, তো একটু টাফ মনে হচ্ছে তাই না? এগুলা একটু টাফ মনে হতেই পারে। 22টা এমসিকিউ হয়েছে আমার ফার্স্ট পেপারে, গুড। পূর্ণতা অনেক ভালো পরীক্ষা দিয়েছো, 22টা এমসিকিউ সঠিক করতে পারা বেশ ভালো। হ্যাঁ, তুমি হচ্ছে বেশ ভালো হচ্ছে পরীক্ষা দিয়েছো, আশা করা যায় রিটেনটা যদি খুব ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই ভালো মার্কস আসবে। আচ্ছা, 9 নম্বর কোশ্চেন, জনসংখ্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ জনমিতিক উপাদান হচ্ছে নৃগোষ্ঠী, বয়স কাঠামো, ভাষাগত বৈশিষ্ট্য নাকি পেশাগত বৈশিষ্ট্য? এটা উত্তর করার চেষ্টা করো যে হচ্ছে জনসংখ্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ জনমিতিক উপাদান হচ্ছে নৃগোষ্ঠী, বয়স কাঠামো, ভাষাগত বৈশিষ্ট্য নাকি পেশাগত বৈশিষ্ট্য, কোনটা? আচ্ছা, জনসংখ্যার জনমিতিক উপাদান বলতে আমরা কি বুঝছি? জনমিতিক, জনমিতিক শব্দের অর্থটা কি আমরা একটু বোঝার চেষ্টা করব। জনমিতিক হচ্ছে, আমরা ধরো যে হচ্ছে মানুষ বলি না, মানুষ, ঠিক আছে, মানুষ। তো মানুষ কি নাউন, তাই না? তো এই মানুষকে আমরা যদি অ্যাজেক্টিভ করি তাহলে কি হয়? মানবিক, তাই না? মানুষের অ্যাজেক্টিভ হচ্ছে মানবিক, বা বিশেষ্যকে বিশেষণ করলে হচ্ছে মানবিক। তেমন জনসংখ্যা, ঠিক আছে, জনসংখ্যা এটাকে আমরা হচ্ছে জনসাংখ্যিক বা জনমিতিক। ঠিক আছে, না জনসংখ্যা এখান থেকে আনা যায় না, জনমিতি থেকে আনা যায়। একটু আমি কারেকশন করে দিই, জনমিতি। হ্যাঁ, জনমিতি, এই জনমিতিকে অ্যাডজেক্টিভ করলে কি হয়? জনমিতিক। ঠিক আছে, জনমিতিকে অ্যাডজেক্টিভ করলে হচ্ছে জনমিতিক। এখন এই জনমিতি শব্দটা আসছে কোন জায়গা থেকে? এই জন আসছে হচ্ছে জনসংখ্যা থেকে, জন আসছে হচ্ছে জনসংখ্যা থেকে। আর মিতি শব্দের অর্থ কি? মিতি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ। আমরা ছোটবেলায় পড়ছি না জ্যামিতি শব্দের অর্থ কি? জ্যা শব্দের অর্থ ভূমি এবং মিতি শব্দের অর্থ পরিমাপ, ভূমির পরিমাপকে জ্যামিতি বলা হয়, এমন ছোটবেলায় শিখছি না? তো ঠিক হচ্ছে এমন, জনমিতি শব্দের অর্থ হচ্ছে জনসংখ্যার পরিমাপ, এবং এই জনসংখ্যার পরিমাপ, জনমিতির অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে কি? জনমিতি। আচ্ছা, তো আমরা যখন জনসংখ্যার পরিমাপ করি তখন কিভাবে হিসাব করি? আমরা কি শুধু জনসংখ্যা গুনি যে হচ্ছে আমাদের দেশে জনসংখ্যা কত আছে? দেখো না, আমাদের দেশে আদমশুমারি জনশুমারি যা হয়েছে, শুধু কি তারা তোমার বাসায় গিয়ে জিজ্ঞাসা করছে তোমাদের বাসায় জনসংখ্যা কত? আমার বাসায় জনসংখ্যা 5 জন, জাস্ট লিখে নিয়ে চলে গেছে? বিষয়টা কি এমন হয়েছে? না। তোমার বাসাতে কতজন মানুষ আছে, তারা কি করেন, কার লেখাপড়া কতটুকু, কার বয়স কত, হ্যাঁ, কার আর্নিংস কত, সব কিছু কিন্তু লেখা হয়। কেন লেখা হয়? কারণ এই যে বয়স কাঠামো, আবার হচ্ছে কতজন পুরুষ কতজন নারী, এগুলো লেখা হয়। তো এই যে বয়স কাঠামো, এই যে লিঙ্গ কাঠামো, এই যে মাথাপিছু আয়ের হিসাব, হ্যাঁ, তারপর শিক্ষার হার, এই যে কতজন শিক্ষিত কতজন অশিক্ষিত, কে কতটুকু লেখাপড়া করেছে, এগুলো কিন্তু লেখা হয়। তোমরা খেয়াল করে দেখবে, লাস্ট যে 2022-এ জনশুমারি হলো তখন তোমরা খেয়াল করেছো। তো এইগুলা কেন লেখা হয়? কারণ এই প্রত্যেকটা হচ্ছে কি জনমিতিক উপাদান, মানে জনসংখ্যার পরিমাপের উপাদান এগুলা। আচ্ছা, তো এই যে এতগুলো উপাদান আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? নৃগোষ্ঠী, বয়স কাঠামো, ভাষাগত বৈশিষ্ট্য নাকি পেশাগত বৈশিষ্ট্য,
কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? বয়স কাঠামো। মারিয়া বলছো তোমার হয়েছে 24টা। গ্রেট গ্রেট গ্রেট। মারিয়া বলছো এখানে হচ্ছে বয়স কাঠামো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, একদম সঠিক উত্তর। জনমিতিক উপাদান যতগুলো আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বয়স কাঠামো। মানে এই যত অনেক কিছু তো আছে এর মধ্যে, বয়স কাঠামো, লিঙ্গ কাঠামো, মাথাপিছু আয়, হ্যাঁ, তারপর হচ্ছে পেশাগত কাঠামো, এই সব কিছুই হচ্ছে জনসংখ্যার জনমিতিক উপাদান। কিন্তু তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বয়স কাঠামো। এখন তোমাকে পরীক্ষাতে কোশ্চেন করতে পারে জনসংখ্যার জনমিতিক উপাদান বলতে কি বোঝো? জনসংখ্যার জনমিতিক উপাদান হচ্ছে আম, জনসংখ্যার যে জনসংখ্যার যে বৈশিষ্ট্যগুলো আছে, তাদের বয়স কাঠামো, পেশাগত বৈচিত্র্য, তাদের হচ্ছে লিঙ্গ কাঠামো, এই সব কিছু, শিক্ষার হার, এই সব কিছুই হচ্ছে জনসংখ্যার জনমিতিক উপাদান। ঠিক আছে? আচ্ছা, 10 নম্বর কোশ্চেন, অভিগমনের আকর্ষণমূলক কারণ কোনটি? আচ্ছা, অভিগমন তোমরা পড়েছি তাই না? সেকেন্ড পেপারে অভিগমন পড়েছি না? অভিগমন পড়েছি। অভিগমন দেখেছি দুই প্রকার, একটা হচ্ছে বহিরাগমন, একটা হচ্ছে বহিরাগমন, আরেকটা কি ছিল? আরেকটা ছিল হচ্ছে বহির্গমন। ঠিক আছে? আরেকটা ছিল হচ্ছে বহির্গমন। ঠিক আছে? একটা হচ্ছে বহিরাগমন, একটা হচ্ছে বহির্গমন। বহিরাগমন হচ্ছে কি? আগমন। ঠিক আছে? বহির প্লাস আগমন, মানে বাইরে থেকে কেউ যদি আসে সেটা হচ্ছে বহিরাগমন। আর বহির্গমন মানে হচ্ছে কি? দেশের অভ্যন্তর থেকে বাইরে চলে যাওয়া। ঠিক আছে? দেশের অভ্যন্তর থেকে বাইরে চলে যাওয়া। তাহলে এটা হচ্ছে কি? প্রস্থান। এটা হচ্ছে প্রস্থান। তো দেখবা যে এই বহির্গমন বহিরাগমনের অনেকগুলো কারণ দেওয়া আছে। একটা হচ্ছে আকর্ষণমূলক কারণ, একটা হচ্ছে বিকর্ষণমূলক কারণ। দুইটা ক্যাটাগরিতে ভাগ করা, এবং প্রত্যেকটার আলাদা আলাদা করে আলোচনা দেওয়া আছে, পয়েন্ট করে তথ্য দেওয়া আছে। এবং এই চ্যাপ্টারটা থেকে, এই জনসংখ্যার অভিগমন থেকে সিকিউতে কোশ্চেন আসবে, সিকিউতে কোশ্চেন আসবে, এমসিকিউতে আসবে। আচ্ছা, তো অভিগমনের আকর্ষণমূলক কারণ, ঠিক আছে, মানে অভিগমন বলতে এখানে বহিরাগমন বহির্গমন দুইটাকে ইনক্লুড করছে। তার আকর্ষণমূলক কারণ কোনটি? কারণ ক্যাটাগরি ভাবে ভাগ করলে দুইটা হয়, একটা হচ্ছে আকর্ষণমূলক কারণ, একটা হচ্ছে বিকর্ষণমূলক কারণ। তো তার মধ্যে আকর্ষণমূলক কোনটা? আচ্ছা, যেগুলো হচ্ছে আকর্ষণমূলক কারণ এগুলোকে বলা হয় পুল ফ্যাক্টর। এগুলোকে কি বলা হয়? পুল ফ্যাক্টর। পুল ফ্যাক্টর মানে কি? পুল শব্দের অর্থ কি? পুল শব্দের অর্থ কোনো দিকে টানা, তাই না? পুল শব্দের অর্থ টানা। মানে আমরা বলি না যে বাড়ির দিকে আমার মন টানছে, তার মানে কি? বাড়িতে যেতে আমি আকর্ষণ ফিল করছি। আচ্ছা, বিকর্ষণমূলক কারণকে বলা হয় পুশ ফ্যাক্টর। বিকর্ষণমূলক কারণকে বলা হয় কি? পুশ ফ্যাক্টর। পুশ মানে কি? কোনো দিকে ঠেলে দেওয়া। ঠিক আছে? ঠেলে দেওয়া। তো ঠেলে দেওয়া মানে কি? তুমি যাইতে চাচ্ছ না, তোমাকে ঠেলে পাঠিয়ে দিচ্ছে। ধরো তুমি যেই দেশে আছো সেখানে যুদ্ধ শুরু হয়ে গেছে, মহামারী শুরু হয়ে গেছে, তুমি তখন সেই দেশ ছেড়ে চলে যেতে যাচ্ছ। এটা তুমি ইচ্ছা করে যাচ্ছ না, দেশে সমস্যা হয়েছে এই কারণে যাচ্ছ। এটা হচ্ছে পুশ ফ্যাক্টর বা ঠেলে দেওয়া। আর পুল ফ্যাক্টর মানে কি? টানা, আকর্ষণ হওয়া, আকর্ষিত হওয়া। যেমন ধরো তুমি দেখতেছো বাংলাদেশের চেয়ে ইউরোপে লেখাপড়ার মান ভালো, সেখানে চিকিৎসা সেবা ভালো, সেখানে জনসংখ্যার ঘনত্ব কম, সেখানে মাথাপিছু আয় বেশি, সেখানে মানুষের গড় আয়ু বেশি, সেখানে আবহাওয়া ভালো, সেখানে হচ্ছে খাবার দাবার এটা সেটা অনেক ভালো। তো এইগুলো দেখে তোমার হচ্ছে মানে ইউরোপে যাওয়ার জন্য খুব আকর্ষণ তৈরি হলো, যে আমি কিছু টাকা পয়সা খরচ হলেও ইউরোপে চলে যাব, থাকবো না। এটা হচ্ছে কি? পুল ফ্যাক্টর, আকর্ষণমূলক কারণ। তো এমন আকর্ষণমূলক কারণ কোনটি এখানে? জনসংখ্যা বৃদ্ধি, অর্থনৈতিক মন্দা, প্রাকৃতিক দুর্যোগ, নাকি সামাজিক নিরাপত্তা? কোনটা? কোনটা সঠিক উত্তর এখানে? আচ্ছা, সামাজিক নিরাপত্তা সঠিক, সবাই উত্তর করেছে সামাজিক নিরাপত্তা। মুকিত হাসান, এলোমেলো জীবন, মারিয়া, শামীম ওসমান, পূর্ণতা, হ্যাঁ সবাই সঠিক উত্তর করেছো, সবাই সঠিক উত্তর করেছো। আচ্ছা, হৃদয় আগেরটার উত্তর করেছিল, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে সামাজিক নিরাপত্তা হচ্ছে আকর্ষণমূলক কারণ, আর এই যে যেগুলো আছে, জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, অর্থনৈতিক মন্দা, প্রাকৃতিক দুর্যোগ, এটা হচ্ছে পুশ ফ্যাক্টর। মানে আমাদের দেশে যদি এমন কিছু হয় তো আমরা চাইবো কি? দেশ ছেড়ে চলে যাইতে। তো এটা হচ্ছে পুশ ফ্যাক্টর। আর আমরা দেখতেছি কি যে আমাদের দেশে তো সামাজিক নিরাপত্তা নাই, তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো, যে কেউ তোমাকে চাকু দিয়ে স্ট্যাপ করতে পারে, বাট ইউরোপ আমেরিকাতে এগুলো নাই, তার মানে আমি সেখানে চলে যাই, ওখানে নিরাপদ আমি। এগুলো হচ্ছে পুল ফ্যাক্টর। ঠিক আছে? অভ্যন্তরীণ অভিগমনের কারণ হলো, আচ্ছা এই অভিগমনের আবার দুইটা ক্লাসিফিকেশন আছে। একটা তো দেখলাম আকর্ষণমূলক বিকর্ষণমূলক, এটা হচ্ছে তোমার কারণের ভিত্তিতে, অভিগমনের কারণের ভিত্তিতে। আর অভিগমনের যে স্থানের ভিত্তিতে যে ক্লাসিফিকেশনটা, সেটা আবার দুই প্রকার। একটা হচ্ছে অভ্যন্তরীণ, একটা হচ্ছে অভ্যন্তরীণ, আরেকটা কি? আন্তর্জাতিক। একটা হচ্ছে অভ্যন্তরীণ অভিগমন, আরেকটা হচ্ছে কি? আন্তর্জাতিক অভিগমন। আন্তর্জাতিক অভিগমন। আচ্ছা, তো তুমি যদি নিজ দেশের মধ্যেই এক জায়গা থেকে অন্য জায়গাতে যাও, সেটা হচ্ছে অভ্যন্তরীণ অভিগমন। আচ্ছা, আমি তোমাকে বলি, ধরো তোমার এসএসসি পরীক্ষা শেষ হলো, তুমি হচ্ছে আসলা কি
যে বেড়াইতে আসলা, তুমি তোমার বাসা আমি ধরলাম সিলেট, তুমি কক্সবাজার বেড়াইতে আসলা, এসে সেখানে 5 দিন 7 দিন থাকলা, থেকে আবার চলে গেলা। তো এটা কি অভিগমন হবে? এই যে তুমি সিলেট থেকে আসছো কক্সবাজারে বেড়াইতে, এটা কি হচ্ছে অভিগমনের মধ্যে পড়বে? কোন অবস্থাতে এটা অভিগমন না। এগুলাকে কি বলা হয়? এগুলাকে বলা হয় বিচলন। এগুলাকে কি বলা হয়? বিচলন। অর্থাৎ অভিগমন তখনই হবে যখন স্থায়ীভাবে বা একটা নির্দিষ্ট সময়ের জন্য, একটা দীর্ঘ সময়ের জন্য যখন এক জায়গা থেকে অন্য জায়গাতে জনগণ কি করে, স্থান পরিবর্তন করে, সেটাকে বলা হয় অভিগমন। কিন্তু যদি অল্প সময়ের জন্য বা জাস্ট মানে আবার ফিরে চলে আসবে এমন কোনো কারণে যদি যাওয়া হয়, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে বিচলন। ঠিক আছে? আচ্ছা, তো অভ্যন্তরীণ অভিগমন মানে দেশের মধ্যেই থাকা, আর আন্তর্জাতিক মানে দেশের বাইরে চলে যাবে, সেটা হচ্ছে এমন। অভ্যন্তরীণ অভিগমনের কারণ হলো সংস্কৃতির ভিন্নতা, জনসংখ্যার চাপ, জলবায়ু পরিবর্তন নাকি ধর্মীয় কারণ? কোনটা হতে পারে বলো? জনসংখ্যার চাপ। পূর্ণোত্তর করেছো জনসংখ্যার চাপ। আচ্ছা, দেখি আমরা। সংস্কৃতির ভিন্নতা সাধারণত নিজ দেশের মধ্যে থাকে না তেমন একটা, তার মানে এটা সঠিক উত্তর হচ্ছে না। জনসংখ্যার চাপ হতে পারে। জলবায়ু পরিবর্তন, নিজ দেশের মধ্যে জলবায়ু তো সেম থাকে, কারণ জলবায়ু তো বিশাল একটা এরিয়া নিয়ে গঠিত হয়। ধর্মীয় কারণ, ধর্মীয় কারণে মূলত এক দেশ থেকে মানুষ অন্য দেশে চলে যায়। যেমন আমরা দেখি না যে কোনো দেশে যদি কোনো ধর্মের মানুষ সংখ্যালঘু হয়ে যায়, তাদের উপর অনেক ক্ষেত্রে নির্যাতন শুরু হয়, তখন তারা সেই দেশ ছেড়ে তার ধর্মের মানুষ যেখানে বেশি, যে দেশের সংখ্যাগুরু, সেখানে চলে যাওয়ার জন্য প্রবণতা দেখায়। এটাও আন্তর্জাতিক অভিগমনের কারণ। কিন্তু জনসংখ্যার চাপের জন্য মূলত অভ্যন্তরীণ অভিগমন হয়। যেমন দেখো যে তুমি যে শহরে আছো সেখানে জনসংখ্যা অনেক বেশি, বা যে গ্রামে আছো সেখানে জনসংখ্যা অনেক বেশি। তো তুমি দেখলা কি এখানে তো এত বেশি জনসংখ্যা, এখানে চাকরি বাকরি ঠিকঠাক পাওয়া যাবে না, এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে না, তাহলে আমি এখান থেকে চলে যাই, অন্য কোথাও চলে যাই, গিয়ে হচ্ছে যেখানে জনসংখ্যার চাপ কম, সহজে আমি ভালো ক্যারিয়ার তৈরি করতে পারবো, সেখানে চলে যাই। তো এটা হচ্ছে অভ্যন্তরীণ অভিগমনের একটা কারণ। 12 নম্বর কোশ্চেন, জনসংখ্যার বয়সভিত্তিক পরিমাপ করার জন্য কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে? জনসংখ্যার বয়সভিত্তিক পরিমাপের জন্য কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে? ধর্মীয় কারণে বইয়ে ছিল। আচ্ছা, ধর্মীয় কারণ কিছু ক্ষেত্রে হতে পারে, কিছু ক্ষেত্রে ধর্মীয় কারণের ফলে অভিগমন হতে পারে, কিন্তু সাধারণত ধর্মীয় কারণে আন্তর্জাতিক অভিগমন হয়। হ্যাঁ, সাধারণত ধর্মীয় কারণে আন্তর্জাতিক অভিগমন হয়। আর হচ্ছে অভ্যন্তরীণ অভিগমন তোমার হচ্ছে জনসংখ্যার চাপ এই কারণে বেশি হয়ে থাকে। জনসংখ্যার বয়সভিত্তিক পরিমাপ করার জন্য কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে? 4টি, 3টি, 2টি নাকি 5টি? কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে? আচ্ছা, এটা এটা তোমরা কি উত্তর করতে পারবা কয়টা শ্রেণীতে? অনেকে কমেন্ট করছো 3টি শ্রেণীতে। হ্যাঁ, 3টি শ্রেণী। ভাইয়া কালকেও ক্লাস হবে? কালকে তো জিওগ্রাফি আর তো নাই, একটা হলে শেষ। আর হচ্ছে এরপরে আমি গিয়ে 18 তারিখে তোমাদের ইতিহাসের ক্লাস হবে, 20 তারিখে ইতিহাসের ক্লাস হবে, বা তারপরে হচ্ছে অর্থনীতি পরীক্ষার আগে অর্থনীতি ক্লাস হবে, তোমাদের পরীক্ষার আগে আগে। হ্যাঁ, এটা আমাদের পেজে একটা দেওয়া আছে, রুটিন দেওয়া আছে। তো ওই রুটিনটা তোমরা একটু ফলো করো, যে কোন দিন কোন ক্লাসগুলো ফ্রিতে হবে, এটা তোমরা দেখতে পারবে। আচ্ছা, পূর্ণতা বলছো 3টি। আচ্ছা, জনসংখ্যার বয়সভিত্তিক পরিমাপ করার জন্য কয়টি শ্রেণীতে ভাগ করা হয়? সঠিক উত্তর হচ্ছে হ্যাঁ 3টি। সেই 3টি কি কি? একটা হচ্ছে শিশুকাল বা শিশু, এটা একটা ক্লাসিফিকেশন। একটা হচ্ছে প্রাপ্তবয়স্ক, আর একটা হচ্ছে বৃদ্ধ। ঠিক আছে? একটা হচ্ছে শিশু, একটা হচ্ছে কি শিশু। শিশু বলতে আমরা কি 18 বছরের নিচে যাদেরকে বুঝি। প্রাপ্তবয়স্ক, প্রাপ্তবয়স্ক, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে বৃদ্ধ। এই 3টা ক্লাসিফিকেশন আমরা সাধারণত কি করি, ভাগ করে থাকি, যে জনসংখ্যার বয়স ভিত্তিক পরিমাপ। ঠিক আছে? একটা শিশু, একটা প্রাপ্তবয়স্ক, আর একটা হচ্ছে বৃদ্ধ। ওকে। জনমিতিক ট্রানজিশনাল মডেল কি ব্যাখ্যা করা হয়? এটা সিকিউতে আসবে। জনমিতিক ট্রানজিশনাল মডেল থেকে সিকিউতে কোশ্চেন আসবে। জনমিতিক ট্রানজিশনাল মডেলে কি ব্যাখ্যা করা হয়? জন্মহার, মৃত্যুহার, জনসংখ্যা বৃদ্ধি নাকি জন্মহার ও মৃত্যুহার? কোনটা? জনমিতিক ট্রানজিশনাল মডেল, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, মারিয়া পরে উত্তর করছো। ওকে, সমস্যা নাই, নেটওয়ার্কের সমস্যা হতে পারে। আচ্ছা, জনমিতিক ট্রানজিশনাল মডেলে কি ব্যাখ্যা করা হয়? এটা একটু উত্তর করো, এটা বেশ গুরুত্বপূর্ণ। দেখি কারা উত্তর করতে পারে। এটা এটা উত্তর করতে পারলে মানে বোঝা যাবে যে তোমরা আসলে এই লেখাপড়াটা করছো, কারণ এটা খুব সহজে উত্তর করার মতো বিষয় না। একটু চিন্তা ভাবনা না করলে এটা উত্তর করতে পারবে না। কোনটা বলো? আমি একটু কমেন্ট দেখার চেষ্টা করি। আচ্ছা, মুকিত হাসান বলছো ডি, জন্মহার মৃত্যুহার শামীম ওসমান। হ্যাঁ, ঠিক আছে। জনমিতিক ট্রানজিশনাল মডেলটা কি দেখো, সেটা হচ্ছে যে আমি ধরলাম এমন একটা কার্ভ আছে, এটা ওয়াই অক্ষ, এটা 0 বিন্দু, এটা হচ্ছে এক্স অক্ষ। আচ্ছা, তো
এইদিকে হচ্ছে জন্মহার এবং মৃত্যুহার নির্দেশিত আছে, এইদিকে জন্মহার এবং মৃত্যুহার নির্দেশিত আছে, ঠিক আছে। আমি ধরলাম এটা বার্থ আর ডেথ, ঠিক আছে, বি এবং ডি এটা দিয়ে রাখলাম এভাবে। আর এটা হচ্ছে কি টাইম স্প্যান, ঠিক আছে, এটা টাইম স্প্যান। আচ্ছা, তো আমরা দেখি কি যে আমি প্রথমে গ্রিন কালার চেঞ্জ করি, নাহলে দেখা যাবে না, সাদা দিই। আচ্ছা, তো প্রথম দিকে কি থাকে, জন্মহার, প্রথম দিকে হচ্ছে মৃত্যুহারটা আলোচনা করি। প্রথম দিকে কি থাকে, মৃত্যুহার খুব উচ্চ থাকে, ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট স্টেজ, প্রথম স্তরে। এবং কি হয়, টেকনোলজি ডেভেলপমেন্টের সাথে সাথে কি হয়, মৃত্যুহারটা কমে আসে, এভাবে মৃত্যুহারটা কি হয়, কমে আসে, কারণ টেকনোলজি ডেভেলপমেন্ট হয়েছে, মানুষজন কম মারা যাচ্ছে, চিকিৎসা বিজ্ঞান উন্নতি হয়েছে দ্বিতীয় স্তরে এসে। আচ্ছা, এভাবে এটা কি হয়, ধীরে 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 কমতে থাকে মৃত্যুহার, সবসময় মৃত্যুহার নিচের দিকে হয়ে কমতে থাকে। আচ্ছা, আর জন্মহারের যে বিষয়টা হয়, জন্মহারটা কি এমন হয় দেখো, এই কালটা দেখা যাবে না, জন্মহার যেমন হয় প্রথম দিকে উচ্চ থাকে। আচ্ছা, তারপর কি হয়, টেকনোলজির যে ডেভেলপমেন্ট হয় সেটা ধীরে 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 এভাবে হচ্ছে কমতে থাকে, ঠিক আছে। আচ্ছা, এবার এটা কমতে কমতে, এই যে জন্মহার কমতে কমতে ধীরে 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 একদম কমে যায়, ঠিক আছে। আচ্ছা, এটাকে জন্মহার যদি বলা হয়, আচ্ছা এখানে আমি একটু ভুল আঁকলাম, এটা ভুল হয়েছে, আমি একটু ঠিক করে দিই তোমাদেরকে, দাঁড়াও, ওয়েট 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 ওয়েট, এখানে একটু ভুল আঁকা হয়ে গেছে, জন্মের ভাবে দেখালে হবে না। সাধারণত প্রথম দিকে কি থাকে, এটা আমি আগে লিখে দেখো, প্রথম দিকে উচ্চ জন্মহার উচ্চ মৃত্যুহার, উচ্চ জন্মহার উচ্চ মৃত্যুহার, মানে প্রথম দিকে যে কোনো একটা দেশে এমন থাকে, ধরো দেশটা এখনো উন্নত হয়নি, এটা হচ্ছে প্রথম স্তর, ঠিক আছে। দ্বিতীয় স্তরে কি হয়, টেকনোলজি ডেভেলপমেন্ট হয়, তখন মৃত্যুহারটা কমে যায়, নিম্ন মৃত্যুহার, কিন্তু জন্মহারটা উচ্চ থাকে, উচ্চ জন্মহার, এটা হচ্ছে দ্বিতীয় স্তর, ঠিক আছে। আচ্ছা, এরপর থার্ড স্টেজে গিয়ে যেটা হয়, তৃতীয় স্তরে গিয়ে যেটা হয়, দুইটাই কমে আসে, নিম্ন মৃত্যুহার নিম্ন জন্মহার, নিম্ন মৃত্যুহার নিম্ন জন্মহার, ঠিক আছে, দুইটাই কি হয়, কমে যায়। আচ্ছা, আর ফোর্থ স্টেজে গিয়ে যেটা হয়, 4 নম্বরে গিয়ে, যে মৃত্যুহার অনেক বেশি কমে যায়, ঠিক আছে, জন্মহার আরও বেশি কমে যায়, মানে দেখবা যে ফোর্থ ওয়ার্ল্ড কান্ট্রিজ যেগুলা, সরি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজ যেগুলা, সেগুলোতে কি মানে জন্মহার একদমই কম, জন্মহার একদমই কম। আচ্ছা, তো এখানে কি হয়, নিম্ন মৃত্যুহার থাকে, নিম্ন মৃত্যুহার থাকে, কিন্তু অতি নিম্ন, অতি নিম্ন জন্মহার, অতি নিম্ন জন্মহার, মানে জন্মহারটা এত বেশি কমে যায় যে হচ্ছে সেটা মৃত্যু হারের থেকেও কম হয়ে যায়, মৃত্যু হারের থেকেও কি হয়ে যায়, কম হয়ে যায়। এই কারণে সেসব দেশগুলোতে জনসংখ্যা কমতে থাকে, যেমন ইউরোপের অনেক দেশে দেখবা জনসংখ্যা অনেক কমে গেছে। আচ্ছা, তাহলে জন্মহার প্রথম দিকে উচ্চ, আচ্ছা আমি ধরলাম এখানে জন্মহার প্রথম দিকে হচ্ছে উচ্চ, তারপর উচ্চ জন্মহার, তারপর হচ্ছে দ্বিতীয় স্টেজেও হচ্ছে উচ্চ জন্মহার, তাহলে প্রথম দুইটা স্টেজে জন্মহার কি থাকবে, উঁচু থাকবে। তারপর কি হবে, জন্মহার থার্ড স্টেজে গিয়ে কি হবে, নিচু হয়ে যাবে। আচ্ছা, ফোর্থ স্টেজে গিয়ে জন্মহার অনেক বেশি নিচু হয়ে যাবে, এটা হচ্ছে বার্থ আমি ধরলাম। আচ্ছা, আর ডেথ যেটা আছে, মৃত্যুহার যেটা আছে, আচ্ছা প্রথম দিকে হচ্ছে উচ্চ মৃত্যুহার, তার মানে ঠিক এখানেই থাকবে, মৃত্যুহারটা ঠিক এইখানেই থাকবে। তারপর কি হবে, দ্বিতীয় স্টেজে এসে নিম্ন মৃত্যুহার, দ্বিতীয় স্টেজে এসে কি হবে, মৃত্যুহারটা কমে যাবে, ওকে। তৃতীয় স্টেজে এসে নিম্ন মৃত্যুহার, মানে মৃত্যুহার এভাবে কমতে থাকবে। ফোর্থ স্টেজে এসে নিম্ন মৃত্যুহার কিন্তু অতি নিম্ন জন্মহার, তার মানে কি মৃত্যুহার নিম্ন থাকলেও ঠিক এইটার উপরে থাকবে, মানে জন্মহারের উপরে চলে যাবে, ঠিক আছে। তাহলে এই স্টেজে কি হচ্ছে দেখো, ডেথ বেশি বার্থ কম, মানে বেশি মানুষ মারা যাচ্ছে কিন্তু জনসংখ্যা জন্ম হচ্ছে তার থেকে কম, তার মানে কি এখানে জনসংখ্যা কি হবে, কমে যাবে। এটা হচ্ছে প্রথম স্তর, এটা দ্বিতীয় স্তর, এটা হচ্ছে তৃতীয় স্তর, আর এই যে এই স্টেজটা এরপরে গিয়ে হচ্ছে চতুর্থ স্তর, ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে প্রথম স্তর যেটা আছে, আমি কালারটা একটু চেঞ্জ করি, প্রথম স্তর যেটা আছে, প্রথম স্তর এটা সাধারণত অনুন্নত দেশ, এটা হচ্ছে কি অনুন্নত দেশ, অনুন্নত দেশ, ঠিক আছে, প্রথম ইয়াটা। দ্বিতীয় হচ্ছে উন্নয়নশীল, দ্বিতীয় হচ্ছে কি উন্নয়নশীল বাংলাদেশ, ঠিক আছে, আমাদের মতো দেশ, বাংলাদেশের মতো দেশ হচ্ছে এইখানে অবস্থিত, যেখানে নিম্ন মৃত্যুহার কিন্তু উচ্চ জন্মহার, বাংলাদেশের জন্মহার কি অনেক উচ্চ না, উচ্চ জন্মহার। আচ্ছা, তৃতীয় হচ্ছে উন্নত দেশ, এটা হচ্ছে উন্নত দেশ, নিম্ন মৃত্যুহার নিম্ন জন্মহার, উন্নত দেশ। আর চতুর্থ হচ্ছে কি
অতি উন্নত দেশ, অতি উন্নত, পৃথিবীর খুব কম দেশ এই জায়গাতে পৌঁছাইছে, যেমন ফিনল্যান্ড, নরওয়ে, এইসব দেশগুলো। এখানে জন্মহারের থেকে মৃত্যুহার বেশি, ঠিক আছে, মানে জন্মহার খুবই কম, যে কারণে এখানে জনসংখ্যা কি হতে পারে, হ্রাস পেতে পারে। এই যে থিওরিটা কে দিয়েছেন, এই থিওরি দিয়েছেন হচ্ছে ওয়ারেন থমসন, ওয়ারেন থমসন। আচ্ছা, এই থিওরি অর্থাৎ জনমিতিক ট্রানজিশনাল মডেল, এই থিওরি দিয়েছেন ওয়ারেন থমসন। আচ্ছা, তাহলে এখানে কি কি থাকে, একটা হচ্ছে জন্মহার থাকে, একটা হচ্ছে মৃত্যুহার থাকে, তাহলে সঠিক উত্তর কোনটা হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। এটা কি বুঝতে পারছো, এটা আশা করি বুঝতে পারছো। হুম, কাউসার শেখ মেনশন করার জন্য ধন্যবাদ। ওকে, তোমাদের সঠিক উত্তর, সবার উত্তরই ঠিক ছিল, কারোর উত্তর ভুল হয়নি। ওকে, থ্যাংক ইউ। অভিগমনের ফলে মানুষের শারীরিক পরিবর্তনের জন্য দায়ী কোনটি? আর্থিক পরিবর্তন, আবহাওয়ার পরিবর্তন, জনসংখ্যার পরিবর্তন, নাকি আচরণগত পরিবর্তন? আমরা দেখি না যে খুবই উন্নত দেশে গেলে তার একটা ফিজিক্যাল পরিবর্তন আসে, তার গায়ের রং, তার স্বাস্থ্য, সব কিছুর মধ্যে একটা পরিবর্তন চলে আসে। এর কারণটা কি উন্নত দেশে বা হচ্ছে অভিগমনের ফলে? এই যে আমাদের হচ্ছে শারীরিক পরিবর্তন, অর্থাৎ আবার হচ্ছে দেখো খুব দরিদ্র দেশে গেলে সেও দেখবা চেহারা টেরা নষ্ট হয়ে গেছে, মানে দেহ শুকায় গেছে, দেহে পুষ্টি নাই, এমন মনে হয়। এর কারণটা কি? অভিগমনের ফলে মানুষের শারীরিক পরিবর্তনের জন্য দায়ী কোনটি? আর্থিক পরিবর্তন, আবহাওয়ার পরিবর্তন, জনসংখ্যার পরিবর্তন, নাকি আচরণগত পরিবর্তন? আচ্ছা, একটু দ্রুত যাই, হ্যাঁ। তো এর মূল কারণ হচ্ছে আবহাওয়ার পরিবর্তন। আমরা এক এক দেশের আবহাওয়া দেখি এক এক রকম, ঠিক আছে। তো আমাদের ফিজিক্যাল স্ট্রাকচার কেমন হবে এটা ডিপেন্ড করে আবহাওয়ার উপরে, ঠিক আছে। আমরা কোন ধরনের আবহাওয়াতে বসবাস করি তার উপর ডিপেন্ড করে। এই তুমি তোমার এই ফিজিক্যাল স্ট্রাকচার নিয়ে তুমি যদি ইউরোপ আমেরিকার মতো দেশে যাও, যেখানে মানে মানুষের ফিজিক্যাল গ্রোথ অনেক বেশি, তো দেখবা যে তোমার মানে হচ্ছে ফিজিক্সের মধ্যে, মানে তোমার হচ্ছে যে শরীরের কাঠামো, তার মধ্যে একটা পরিবর্তন চলে আসবে। এটা হচ্ছে কারণ, আবহাওয়ার কারণে এটা হয়। বাংলাদেশে কত সালে জনসংখ্যা বৃদ্ধির হার 2.31% ছিল? বাংলাদেশে কত সালে জনসংখ্যা বৃদ্ধির হার এটা ছিল, কত সালে? আচ্ছা, এটা অনেক আগের। 2.31 মানে কি, অনেক আগে এই ধরনের জনসংখ্যা বৃদ্ধি ছিল বাংলাদেশে। 1972, 81, 91, 2001। 1972-এ তো কোনো জনশুমারি হয়নি, এটা হচ্ছে তাহলে প্রথমে বাদ দিচ্ছি। 81, 91 নাকি কোন সালে? অনেক আগে। কারণ হচ্ছে 2011-তে এসে 1.37 ছিল, এখন তো আরও কমে গেছে, হ্যাঁ। কিন্তু হচ্ছে এই 2.31 বা 2.31% এটা অনেক আগে ছিল। এটা কত সালে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার 2.31% ছিল? দেখবা বইতে চার্ট করে দেওয়া আছে, ঠিক আছে। 2.17 ছিল হচ্ছে কত সালে? 2.17 ছিল হচ্ছে 2001 সালে। তাহলে এটা হচ্ছে না, এটা ভুল যাচ্ছে। 1981 নাকি 1991, কোনটা সঠিক উত্তর? 2011-তে ছিল হচ্ছে 1.37, 1.37, এটা ছিল হচ্ছে কত সালে? এত পার্সেন্ট ছিল হচ্ছে 2011 সালে, 2011 সালে। আর এখন মনে হয় 1.17 বা এমন কিছু। আচ্ছা, আর 2.17% ছিল হচ্ছে 2001 সালে, 2001 সালে। তাহলে এটা আমরা নিতে পারছি না, সঠিক উত্তর এই দুইটার মধ্যে আছে, 1981 নাকি 1991, কোনটা সঠিক উত্তর? হ্যাঁ, হৃদয় বলছে উত্তর বি, সঠিক উত্তর উত্তর বি। বা হৃদয় সঠিক উত্তর দিয়েছ। 1981 সালে আমাদের দেশে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 2.31%, অনেক বেশি, জনসংখ্যা বৃদ্ধির হার এটা অনেক বেশি। নারী পুরুষের অসামঞ্জস্যতার জন্য অভিগমনের কোন দিকটি দায়ী? অর্থাৎ আমরা দেখি যে অভিগমনের ফলে কি হয়, কোন একটা জায়গাতে, যেই জায়গা থেকে অভিগমনটা হয়েছে সেইখানে নারী পুরুষের অনুপাতটার অসামঞ্জস্যতা হয়ে যায়। অর্থাৎ নারীর সংখ্যা কি হয়, হয় বেড়ে যায় নাহলে কমে যায়, পুরুষের সংখ্যা হয় বেড়ে যায় নাহলে কমে যায়, মানে এটা অনুপাতটা ঠিক থাকে না, ব্যালেন্স থাকে না। তো এটার হচ্ছে কারণ কি? নারীর তুলনায় পুরুষ অভিগমনে অধিক আগ্রহী, পুরুষের তুলনায় নারী অভিগমনে অধিক আগ্রহী, নারী পুরুষ সমানভাবে অভিগমনে আগ্রহী, নাকি নারী পুরুষ অভিগমনে আগ্রহী নয়? কোনটা সঠিক উত্তর? একটু ভেবেচিন্তে উত্তর করো, দেখবা যে উত্তরটা সহজ, খুব বেশি কঠিন উত্তর এখানে না, এখানে সহজ উত্তর, এটার উত্তর খুবই সহজ। তোমরা উত্তর করার চেষ্টা করো যারা ক্লাসে আছো। আচ্ছা, সজীব কমেন্ট করেছো কিন্তু সঠিক উত্তর কিছু বলো নাই। আচ্ছা, উত্তর করার চেষ্টা করো, এটা হচ্ছে কোনটা সঠিক উত্তর? সহজ কোশ্চেন ছিল এটা, তাও কেউ উত্তর করতেছে না, নেটওয়ার্কের জন্য তোমাদের দিকে হয়তো একটু দেরিতে ক্লাস পৌঁছাচ্ছে। আচ্ছা, আমরা দেখি যে পুরুষের তুলনায় নারী কি অভিগমনে কম আগ্রহী, তাই না? মূলত পুরুষ বেশি অভিগমন করে থাকে। এর ফলে যেটা হয়, যেই দেশ থেকে অভিগমনটা ঘটে সেই দেশে নারীর থেকে পুরুষের সংখ্যা কি হয়ে যায়, কমে যায়। তখন কি হয়, নারীর সংখ্যা বেড়ে যায়। তো নারী পুরুষের মধ্যে সংখ্যাগত যে অনুপাতটা সেটা অসামঞ্জস্যপূর্ণ হয়ে যায়। তাহলে সঠিক উত্তর কোনটা? নারীর তুলনায় পুরুষ অভিগমনে অধিক আগ্রহী। সঠিক উত্তর হচ্ছে কোনটা? সঠিক উত্তর হচ্ছে অপশন এ। অপশন এ কারেক্ট আনসার এখানে। 17 নম্বর কোশ্চেন, ঢালু ভূমি ও পর্যাপ্ত বৃষ্টিপাত কোন ফসল চাষে সহায়ক? ঢালু ভূমি ও পর্যাপ্ত বৃষ্টিপাত কোন ফসল চাষের সহায়ক? চা,
আখ, গম নাকি ধান? আচ্ছা, ঢালু ভূমিতে মূলত একটা ফসলই ভালো হয়। সেটা তোমরা চিন্তা করো যে এক ধরনের ফসল যেটা পাহাড়ি ভূমিতে চাষ করা হয়, সেখানে প্রচুর বৃষ্টি দরকার হয়, কিন্তু গাছের গোড়াতে যাতে কোনো অবস্থাতেই পানি না জমে এটা এনশিওর করতে হয়, তাহলে গাছ মারা যাবে। এই কারণে পাহাড়ের ঢালে এই ফসলটা চাষ করা হয়। কোনটা? চা, আখ, গম নাকি ধান? সহজে কমন সেন্স খাটায় তোমরা উত্তর করতে পারবা। এ হবে শিওর, এ হবে শিওর, হ্যাঁ অবশ্যই শিওর। কারণ চা হচ্ছে পাহাড়ের ঢালে চাষ করা হয়, অন্য কোনো ফসল চা পাহাড়ের ঢালে এভাবে চাষ করা হয় না। কৃষিকাজের অর্থনৈতিক নিয়ামক কোনটি? কৃষিকাজের অর্থনৈতিক নিয়ামক কোনটি? আচ্ছা, যে কোনো মানে হচ্ছে ব্যবসার ক্ষেত্রে আমরা যদি বলি বা হচ্ছে শিল্পের ক্ষেত্রে আমরা যদি বলি, এর নিয়ামক তিনটা। একটা হচ্ছে প্রাকৃতিক নিয়ামক, এক নম্বর হচ্ছে প্রাকৃতিক নিয়ামক, প্রাকৃতিক নিয়ামক, দুই নম্বর হচ্ছে অর্থনৈতিক নিয়ামক, অর্থনৈতিক নিয়ামক, আর তিন নম্বর হচ্ছে কি রাজনৈতিক নিয়ামক। ঠিক আছে, না রাজনৈতিক বা সামাজিক নিয়ামক। ওকে, তো অর্থনৈতিক নিয়ামক কোনটা? এটা সিকিউতে আসবে, বুঝছো? মানে যে কোনো ফসল চাষের বা শিল্পের নিয়ামকগুলো কি কি পরীক্ষাতে আসবে। তো প্রাকৃতিক নিয়ামক কোনগুলো? প্রাকৃতিক নিয়ামকের মধ্যে আছে মাটি, বৃষ্টি, দেখবা মৃত্তিকা দেওয়া আছে বইতে অনেক ক্ষেত্রে, মৃত্তিকা, বৃষ্টিপাত, আবহাওয়া, তাপমাত্রা, এগুলো দেওয়া আছে। ঠিক আছে, বায়ু প্রবাহ, এগুলো দেওয়া আছে। অর্থনৈতিকের মধ্যে কি কি আছে? অর্থনৈতিকের মধ্যে আছে মূলধন, হ্যাঁ, তারপরে হচ্ছে যেহেতু এটা কৃষিকাজ তাহলে হচ্ছে সার, কীটনাশক, বীজ, হ্যাঁ, পরিবহন, শ্রমিক, এগুলো হচ্ছে কি অর্থনৈতিক নিয়ামক। তাহলে এখানে কোনটা আছে আমরা দেখি একটু, জনসংখ্যা, বিজ্ঞান ও প্রযুক্তি, পরিবহন নাকি সরকারি নীতি? তাহলে সঠিক উত্তর কোনটা হচ্ছে? সঠিক উত্তর পরিবহন। কারণ কি কৃষিপণ্য পরিবহন করার জন্য আমাদের কি একটা কৃষিকাজে বড় অংশ ব্যয় করতে হয়। তো এটা অর্থনৈতিক নিয়ামক। আর এই যে সরকারি নীতি যেটা আছে, এটা কি হবে? এটা হবে রাজনৈতিক বা সামাজিক নিয়ামকের মধ্যে যাবে। ঠিক আছে, জনসংখ্যা, বিজ্ঞান ও প্রযুক্তি এটা নিয়ামকের মধ্যে তেমন একটা আসে না। কারণ হচ্ছে রাজনৈতিক নিয়ামক হচ্ছে দুইটা, একটা হচ্ছে সরকারি নীতি আর একটা হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা। রাজনৈতিকভাবে অস্থিতিশীল যদি হয়ে যায় দেশ, তাহলে সেখানে কি হবে? মানে হচ্ছে তুমি কৃষিকাজ ঠিকঠাক করতে পারলেও মানে এর যে বাজারজাতকরণ, মার্কেটিং, সেটা ঠিকঠাক করতে পারবে না, তখন তোমার প্রফিট হবে না। গম চাষের জন্য প্রয়োজনীয় বৃষ্টিপাতের পরিমাণ 20 থেকে 50 সেন্টিমিটার, 30 থেকে 50 সেন্টিমিটার, 30 থেকে 100 সেন্টিমিটার নাকি 60 থেকে 150 সেন্টিমিটার? গম চাষ দুইটা ওয়েতে করা যায়, একটা হচ্ছে শীতকালীন গম, একটা হচ্ছে বসন্তকালীন গম। সাধারণত শীত প্রধান দেশে কি গম চাষ করা হয়? বসন্তকালীন। আর আমাদের মতো অঞ্চলের দেশে শীতকালীন গম চাষ করা হয়। তো এই শীতকালীন হোক বা বসন্তকালীন হোক, গম চাষে বৃষ্টিপাত খুবই কম প্রয়োজন হয়, কারণ প্রচুর বৃষ্টিপাত হলে গমের যে শিকড় আছে সেগুলো পচে যায়, অর্থাৎ গম চাষ ঠিকঠাক হয় না। বৃষ্টিপাত কম লাগে, অর্থাৎ আবহাওয়া কি লাগে? শুষ্ক আবহাওয়া প্রয়োজন হয়। তো কতটুকু বৃষ্টিপাত হলে গম চাষ ঠিকঠাক হবে? অপশন দেখো, 20 থেকে 50 সেন্টিমিটার, 30 থেকে 50 সেন্টিমিটার, 30 থেকে 100 সেন্টিমিটার নাকি 60 থেকে 150 সেন্টিমিটার? কোনটা সঠিক উত্তর? এগুলো দেখো তথ্য, তাই না? ধান চাষের জন্য কতটুকু বৃষ্টি দরকার, গম চাষের জন্য কতটুকু, বা হচ্ছে আখ চাষের জন্য কতটুকু, এগুলো তোমাদের কি করতে হবে? মানে হচ্ছে মনে রাখতে হবে তথ্যগুলো। এগুলো কি প্রাকৃতিক নিয়ামক, তাই না? বৃষ্টিপাত প্রাকৃতিক নিয়ামকের মধ্যে। তো প্রত্যেকটা ফসল চাষের প্রাকৃতিক নিয়ামক, অর্থনৈতিক নিয়ামক, রাজনৈতিক নিয়ামক, এই তিনটা মনে রাখবা। অর্থনৈতিক নিয়ামক এবং রাজনৈতিক নিয়ামক সব চাষের জন্য সেম, সব ফসলের জন্য সেম। শুধু প্রাকৃতিক নিয়ামকগুলো চেঞ্জ হয়, মৃত্তিকাগুলো চেঞ্জ হয়, বৃষ্টিপাত চেঞ্জ হয়, আবহাওয়া চেঞ্জ হয়, এগুলো একটু চেঞ্জ হয়, বাট অর্থনৈতিক এবং রাজনৈতিকগুলো কি থাকে? সেম থাকে। আচ্ছা, তো গম চাষের জন্য বৃষ্টিপাত খুবই কম প্রয়োজন হয়, 30 থেকে 100 সেন্টিমিটার। এটা কিন্তু খুবই কম বৃষ্টিপাত, এটা খুব বেশি না, বুঝছো? এটা খুবই কম বৃষ্টিপাত। বাৎসরিক 30 থেকে 100 সেন্টিমিটার যদি বৃষ্টিপাত হয়, তাহলে সেটা গম চাষের জন্য আদর্শ বৃষ্টিপাত। আচ্ছা, 20 নম্বর কোশ্চেন, বিশ্বে দ্বিতীয় প্রধান কৃষিখাত কোনটি? ফসল উৎপাদন, পশুপালন, বনায়ন নাকি মৎস্য চাষ? বিশ্বের দ্বিতীয় প্রধান কৃষি খাত কোনটি? আচ্ছা, আমরা জানি প্রধান কৃষি খাত হচ্ছে ফসল উৎপাদন, তাই না? ফসল উৎপাদন হচ্ছে কৃষি খাতের একদমই প্রধান খাত। আচ্ছা, কিন্তু এখানে বলছে দ্বিতীয় প্রধান কৃষি খাত কোনটি? দ্বিতীয় প্রধান, প্রথম না। আচ্ছা, তাহলে ফসল উৎপাদন বাদ যাচ্ছে, বাকি তিনটা থাকছে, পশুপালন, বনায়ন নাকি মৎস্য চাষ? বনায়ন তো অনেক পরে আসে, তাই না? বনায়ন অনেক পরে আসে, এটা আমরা বাদ দিতে পারি, এই দুইটা বাদ দিয়ে দিতে পারি। পশুপালন নাকি মৎস্য চাষ, কোনটা? সঠিক উত্তর হচ্ছে পশুপালন। ঠিক আছে, ফসল উৎপাদনের পরেই হচ্ছে পশুপালন। সারা বিশ্বে যেটা করা হয়, ফসল উৎপাদনের পরেই সব থেকে বেশি পরিমাণে পশুপালন করা হয়। দেখবা আমাদের দেশেও যে
একজন কৃষক প্রথমে মাঠে চাষ করেন, মাঠে চাষ করার পর এক্সট্রা টাইম পাইলে সে কী করেন, গবাদি পশু পালন করা শুরু করেন। এটা হচ্ছে সবসময় সেকেন্ড ক্যাটাগরিতে থাকে। পৃথিবীর সব দেশেই এমন পশুপালনটা প্রচুর করা হয়। যেমন ভারত উপমহাদেশে এই গরু ছাগল প্রচুর পরিমাণে চাষ করা হয়, মহিষ এগুলো প্রচুর পরিমাণে চাষ করা হয়। ইউরোপে এগুলোর সাথে সাথে ভেড়া প্রচুর পরিমাণে চাষ করা হয়। তো পশুপালন কৃষিকাজে তোমার হচ্ছে ফসল উৎপাদনের পরেই এটার অবস্থান। 21 নম্বর কোশ্চেন, বিশ্বের শীর্ষ আখ উৎপাদনকারী দেশ কোনটি? থাইল্যান্ড, ভারত, ব্রাজিল নাকি চীন? কোনটি? আচ্ছা, আখ হচ্ছে সাধারণত আখ হচ্ছে ক্রান্তীয় অঞ্চলের ফসল, ঠিক আছে, ক্রান্তীয় অঞ্চলের ফসল, ক্রান্তীয় অঞ্চলের ফসল। তো এখন দেখো যে এখানে যে দেশগুলো দেওয়া, থাইল্যান্ড তো ক্রান্তীয় অঞ্চলের দেশ না, ভারত, ব্রাজিল, চীন এগুলা ক্রান্তীয় অঞ্চলের দেশ। তাহলে এই তিনটার মধ্যে একটা হবে কারেক্ট আনসার, এই তিনটার মধ্যে একটা হবে কারেক্ট আনসার। তো কোনটা কারেক্ট আনসার, ভারত, ব্রাজিল নাকি চীন? কোন দেশে সব থেকে বেশি হচ্ছে আখ চাষ হয়? শিজানুর রহমান বলছো ব্রাজিল, ফাতেমাতুজ জোহরা বলছো বি, সজীব বলছো বি। ইয়েস, তোমাদের উত্তর একদমই ঠিক আছে। যারা বি বলেছো ভুল, সরি, বিতে ভারত আছে, না না না, বি কারেক্ট না, ব্রাজিল কারেক্ট আনসার। হ্যাঁ, ব্রাজিল, ব্রাজিল, গ হবে কারেক্ট আনসার, ব্রাজিল হচ্ছে কারেক্ট আনসার এখানে। আচ্ছা, ক্রান্তীয় অঞ্চলে ব্রাজিলে সব থেকে বেশি কি চাষ করা হয়? সব থেকে বেশি আখ চাষ করা হয়। আচ্ছা, পরের কোশ্চেনে আমরা যাই। পৃথিবীর প্রধান গম উৎপাদনকারী দেশ কোনটি? রাশিয়া, যুক্তরাষ্ট্র, ভারত নাকি গণচীন? দেখো একদমই তথ্যমূলক, একদমই সাধারণ জ্ঞানের মতো তথ্যমূলক। এগুলো হচ্ছে তুমি কোনো থিওরি দিয়ে আলোচনা করতে পারবা না। হ্যাঁ, মানে তোমাকে তথ্যটাই মনে রাখতে হবে যে পৃথিবীর প্রধান গম উৎপাদনকারী দেশ কোনটি। এই যে বিভিন্ন ফসল চাষগুলো এক্সপ্লেন করা আছে বইতে, তারপরে একটা চার্ট দেওয়া আছে, দেখবে 5-10টা করে দেশ দেওয়া আছে, কোন দেশ কতটুকু এই ফসল চাষ করে, সেইখানে তুমি দেখতে পারবে এই বিষয়গুলো। পৃথিবীর প্রধান গম উৎপাদনকারী দেশ কোনটি? রাশিয়া, যুক্তরাষ্ট্র, ভারত নাকি গণচীন? কোন দেশে সব থেকে বেশি গম চাষ করা হয়? সব থেকে বেশি গম চাষ করা হয় কোথায়? 22 নম্বর উত্তর করার চেষ্টা করো একটু, 22 নম্বর উত্তর করার চেষ্টা করো। পৃথিবীর প্রধান গম উৎপাদনকারী দেশ কোনটি? ডি বলছো গণচীন, হৃদয়। ও আচ্ছা, ফাতেমাতুজ জোহরা এটা আগেরটার, বি বলছো 20 নম্বরের। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি, গণচীন। ইয়েস, কারেক্ট আনসার হচ্ছে গণচীন। চীনে সব থেকে বেশি গম চাষ করা হয়। এবং তোমরা দেখবা তোমাদের বইয়ে সব থেকে বেশি পরিমাণে চীনের নাম আছে যে কোনো কিছুতে 1 নম্বরে। কারণ চীন অনেক কিছুতে 1 নম্বরে, ধান উৎপাদন বলো বা হচ্ছে এই গম উৎপাদন বলো, অনেক কিছুতে, বা গবাদি পশু, অনেক কিছুতে, সব কিছুতেই প্রায় চীন এগিয়ে। এর কারণ হচ্ছে চীনের বিশাল আয়তন, সাথে বিশাল জনসংখ্যা। তো এটাই তো হবে, ধরো যে 10 জন মানুষ যদি 5টা জমিতে গম চাষ করে, তাহলে 100 জন মানুষ তো 50টা জমিতে করবে। তার মানে যেখানে মানুষ বেশি সেখানে চাষাবাদ বেশি। তো বিষয়টা হচ্ছে এমন, চীনে জনসংখ্যাও যেমন অনেক বেশি, তাদের যে কৃষি খামার সেটাও অনেক বেশি, কারণ দেশটা অনেক বড়। তো এটা হচ্ছে ব্যাপার সেখানে। তো কৃষি জোত আছে দেখবা টেক্সট বইয়ে, কৃষি জোতের যে আয়তনগুলো আছে ওইটা একটু দেখে নিও, আদর্শ কৃষি জোতের আয়তন একটু দেখে নিও টেক্সট বই থেকে। এগ্রিকালচার কোন শব্দ? ল্যাটিন শব্দ, ফার্সি শব্দ, ইংরেজি শব্দ নাকি গ্রিক শব্দ? এগ্রিকালচার কোন শব্দ? দেখো, এগ্রিকালচার, এগ্রি শব্দের অর্থ কি? এগ্রি শব্দের অর্থ হচ্ছে আগার থেকে আসছে, তাই না? আগার, আগার শব্দের অর্থ কি? ভূমি বা মাটি, ঠিক আছে। আর কালচার আসছে কি? কালচারা থেকে, কালচারা শব্দের অর্থ চাষ করা, ঠিক আছে, অর্থাৎ ভূমি চাষ করা থেকে এগ্রিকালচার শব্দটা আসছে। এটা কোন ভাষার শব্দ? 22-এর ডি বলছো, গ্রিক শব্দ। ওটা চলে গেছে, সরি, 22 চলে গেছে, গণচীন। হ্যাঁ ঠিক আছে। 23 নম্বর উত্তর করার চেষ্টা করো, 23 উত্তর করার চেষ্টা করো। আমি মনে হয় এখনো 23 তোমাদের কাছে পৌঁছায় না, একটু দেরি হচ্ছে এর জন্য। এটা হচ্ছে মূলত ল্যাটিন শব্দ, ঠিক আছে, এটা হচ্ছে ল্যাটিন শব্দ। তোমাদের কাছে একটু পৌঁছাতে দেরি হচ্ছে, আমি দ্রুত চলে যাই। ল্যাটিন, এটা হচ্ছে ল্যাটিন শব্দ, সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ল্যাটিন শব্দ এগ্রিকালচার। 24 নম্বর কোশ্চেন, কৃষির নিয়ামক কয়টি? কৃষিকাজের নিয়ামক কয়টি? যেটা কিছুক্ষণ আগে তোমাদেরকে বলেছি যে যে কোনো কৃষি পণ্য উৎপাদনের জন্য নিয়ামক থাকে 3টি। একটা হচ্ছে প্রাকৃতিক নিয়ামক, একটা হচ্ছে প্রাকৃতিক নিয়ামক, একটা হচ্ছে অর্থনৈতিক নিয়ামক, আর একটা হচ্ছে কি রাজনৈতিক নিয়ামক, রাজনৈতিক নিয়ামক। এই প্রত্যেকটার মধ্যে আবার সাব টপিক আছে, ঠিক আছে, প্রত্যেকটার মধ্যে সাব টপিক আছে। প্রাকৃতিক নিয়ামকের মধ্যে মৃত্তিকা, বৃষ্টিপাত, আবহাওয়া, ঠিক আছে, এই সব কিছু আছে। অর্থনৈতিকের মধ্যে আছে শ্রমিক, মূলধন, পরিবহন, কি তারপর হচ্ছে তোমার সার, কীটনাশক, বীজ, এগুলো আছে। রাজনৈতিকের মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতা, সরকারি সহযোগিতা, এগুলো আছে। তো এই সাব টপিকগুলো পড়বা, এর মধ্যে তথ্যগুলো আছে সেগুলো পড়বা, এগুলো পরীক্ষাতে অবশ্যই সিকিউতে আসবে, অবশ্যই সিকিউতে আসবে। তো সঠিক উত্তর কোনটা হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 3টি, অপশন সি কারেক্ট আনসার।
পরিমিত মোটা কোন মাটির বুনন বৈশিষ্ট্য? মোটা, ঠিক আছে, অর্থাৎ মাটির মধ্যে কি থাকে, ছোট ছোট অণু থাকে না, কণা থাকে না, মাটির কণা, আমরা বলি না ধূলি কণা, ঠিক আছে, ধূলি কণা হচ্ছে মাটির সূক্ষ্মতম কণা। আচ্ছা, তো কোন মাটির এই কণাগুলো সব থেকে বেশি মোটা হয়? অপশনে দেওয়া কাদা মাটি, দোআঁশ মাটি, পলি মাটি নাকি বালি মাটি, কোনটা? আচ্ছা, আমি আরেকটা অপশন যোগ করে দিই, আরেকটা দিই হচ্ছে এঁটেল মাটি। এঁটেল মাটি দিই, হ্যাঁ, এঁটেল মাটি। আচ্ছা, কাদা মাটি, দোআঁশ মাটি, পলি মাটি, বালি মাটি নাকি এঁটেল মাটি, কোনটা হবে সঠিক উত্তর? এটা হচ্ছে, আমি বলি, দেখো, অনেকে চিন্তা ভাবনা করতে পারে মনে হয় কাদা মাটি বা এঁটেল মাটি এগুলোতে মাটির যে হচ্ছে কণাগুলো সেগুলো সব থেকে বেশি মোটা না। এঁটেল মাটির যে হচ্ছে কণাগুলো সেটা সব থেকে সূক্ষ্ম। এঁটেল মাটির কণা হচ্ছে সব থেকে সূক্ষ্ম, ঠিক আছে। আচ্ছা, আর দোআঁশ মাটি হচ্ছে মাঝামাঝি। দোআঁশ মানে কি, যেটা হচ্ছে কিছুটা এঁটেল কিছুটা বালি মাটির মতো ভাব আছে, সেটা হচ্ছে দোআঁশ মাটি। এটার কণা মাঝামাঝি আকারের। কিন্তু বালি মাটির কণা সব থেকে বেশি মোটা হয়। বালি মাটির কণা সব থেকে বেশি মোটা হয়, যে কারণে বালি মাটি পানি ধারণ করতে পারে না। আর এঁটেল মাটি যেহেতু খুবই সূক্ষ্ম, যে কারণে এর মধ্যে মানে এর যে কণাগুলো খুবই দৃঢ়ভাবে এঁটে থাকে, এবং এর এর পানি ধারণ ক্ষমতা অনেক বেশি হয়, ঠিক আছে। তাহলে কণা সব থেকে বেশি মোটা হচ্ছে বালি মাটির, আর সব থেকে বেশি সূক্ষ্ম, সব থেকে বেশি সূক্ষ্ম হচ্ছে কোনটা? এঁটেল মাটির, ঠিক আছে। আচ্ছা, 26 নম্বর কোশ্চেন, বর্তমানে আকরিক লৌহ উৎপাদনে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ কোনটি? অস্ট্রেলিয়া, ভারত, ব্রাজিল নাকি চীন? আকরিক লৌহ উৎপাদনে সারা বিশ্বের শীর্ষস্থানীয় দেশের নাম কি? অস্ট্রেলিয়া, ভারত, ব্রাজিল নাকি চীন, কোনটা সঠিক উত্তর? কোনটা সঠিক উত্তর? অস্ট্রেলিয়া, ভারত, ব্রাজিল নাকি চীন? আকরিক লৌহ উৎপাদনে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ কোনটি? অস্ট্রেলিয়া, ভারত, ব্রাজিল নাকি চীন? এটা কিন্তু চীন সঠিক উত্তর না। আকরিক লৌহ উৎপাদনে সব থেকে বেশি এগিয়ে হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া সারা বিশ্বের লিডিং পজিশনে আছে আকরিক লৌহ উৎপাদনে। তথ্যগুলো দেখো একদম সাধারণ জ্ঞানের মতো, এক্সপ্লেনেশনের থেকে তথ্য মনে রাখতে হবে, এবং সাধারণ জ্ঞানের মতো না এটা, মানে একদমই তথ্য, একদমই ডিরেক্ট তথ্য। হ্যাঁ, আকরিক লৌহ যা কিছু বিস্তারিত আছে পড়বা, পড়ার পর তুমি কি করবা, এই এই বিষয়গুলো হচ্ছে তথ্যগুলো মনে রাখার চেষ্টা করবা, ঠিক আছে। তো এইগুলা বিশ্বের প্রধান প্রধান খনিজ শিল্প, হ্যাঁ, বা খনিজ সম্পদ। তো এই খনিজ সম্পদগুলো তাকে পড়তে হবে, পড়ার পর তোমাকে এমসিকিউ সলভ করতে হবে এভাবে। বাংলাদেশের কোন জেলায় চীনামাটির সন্ধান পাওয়া গেছে? নওগাঁ, রংপুর, পাবনা নাকি নীলফামারী, কোথায়? বাংলাদেশের কোথায় চীনামাটির সন্ধান পাওয়া গেছে? নওগাঁ, রংপুর, পাবনা নাকি নীলফামারী, কোথায়? বাংলাদেশের কোথায় চীনামাটির সন্ধান পাওয়া গেছে? নওগাঁ, রংপুর, পাবনা নাকি নীলফামারী, কোথায়? আচ্ছা, তথ্য, তাই না, একদম ডিরেক্টলি তথ্য। বাংলাদেশের নওগাঁ জেলাতে চীনামাটির সন্ধান পাওয়া গেছে। এখানে কিন্তু তোমাকে একদম বিস্তারিত জানতে হবে না যে নওগাঁর কোথায়, সেই জায়গাটির স্পেসিফিক নাম কি, এটা সেটা কত সালে প্রথম পাওয়া যায়, এগুলোর থেকে মানে জাস্ট কোথায় পাওয়া যায় এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, 28 নম্বর কোশ্চেন, লৌহ ও ইস্পাত উৎপাদনে এশিয়ার শীর্ষ দেশ কোনটি? লৌহ ও ইস্পাত উৎপাদনে এশিয়ার শীর্ষ দেশ কোনটি? ভারত, জাপান, চীন নাকি দক্ষিণ কোরিয়া? তো চীন তো এমনিতেই অধিকাংশ দ্রব্য উৎপাদনের শীর্ষে, কিন্তু লৌহ ও ইস্পাত উৎপাদনের শীর্ষে না, কারণ শীর্ষে হচ্ছে অস্ট্রেলিয়া। কিন্তু যখন এশিয়ার কথা বলা হবে, এশিয়ার মধ্যে ডেফিনেটলি চীন সামনে, কারণ এখানে চীনকে বিট করার মতো কোনো প্রতিষ্ঠান, কোনো দেশ নাই। আচ্ছা, তাহলে সঠিক উত্তর হচ্ছে কি? সঠিক উত্তর হচ্ছে চীন। এশিয়ার মধ্যে চীনে সব থেকে বেশি কি উৎপাদিত হয়? লৌহ ও ইস্পাত শিল্প, বা হচ্ছে ইস্পাতের যে কাঁচামাল সেটা উৎপাদিত হয়। মধ্যপ্রাচ্যের সর্বাধিক তেল উৎপাদনকারী দেশ কোনটি? ইরান, ইরাক, সৌদি আরব নাকি কুয়েত? মধ্যপ্রাচ্যে কোন দেশ সব থেকে বেশি খনিজ তেল উৎপাদন করে? ইরান, ইরাক, সৌদি আরব নাকি কুয়েত? মধ্যপ্রাচ্যে সর্বাধিক সর্বাধিক তেল উৎপাদনকারী দেশ কোনটি? ইরান, ইরাক, সৌদি আরব নাকি কুয়েত? মধ্যপ্রাচ্যের সর্বাধিক তেল উৎপাদনকারী দেশ কোনটি? আচ্ছা, আশা করি সহজেই তোমরা এটা উত্তর করতে পারবা, খুব বেশি চিন্তা ভাবনা করা লাগবে না। সঠিক উত্তর হচ্ছে সৌদি আরব। সৌদি আরবে সব থেকে বেশি তেল উৎপাদিত হয়। কুয়েতে মানে একক অনুপাত জায়গাতে সব থেকে বেশি তেল আছে কুয়েতে, কিন্তু সৌদি আরবে যেহেতু বিশাল আয়তন, এখানে তেলের খনিজের পরিমাণও অনেক বেশি। আয়তন বেশি হওয়ার কারণে মূলত সৌদি আরব সব থেকে বেশি তেল উৎপাদন করতে পারে। 30 নম্বর কোশ্চেন, বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র কোনটি? তিতাস, রশিদপুর, হবিগঞ্জ নাকি কৈলাসটিলা, কোথায়? বাংলাদেশের সবথেকে বড় গ্যাস ক্ষেত্র, সবথেকে বড় হচ্ছে গ্যাস ক্ষেত্র কোনটি? তিতাস, রশিদপুর, হবিগঞ্জ নাকি কৈলাসটিলা? এগুলো দ্রুতই তোমরা পারবা, এগুলো খুব সহজেই পারবা, শুধু হচ্ছে তোমাদের কাছে একটু দেরিতে যাচ্ছে আমাদের ক্লাসটা, নেটওয়ার্কের তোমাদের এখানে হয়তো বা কোনো সমস্যা আছে যেই কারণে। আচ্ছা, তিতাস, হ্যাঁ, এই যে সিজনের উত্তর করে ফেলেছো, তিতাস। হ্যাঁ,
কারেক্ট আনসার হচ্ছে তিতাস। তিতাস কোথায় অবস্থিত? কুমিল্লাতে, তাই না? বাংলাদেশের কুমিল্লা জেলাতে তিতাস গ্যাস ক্ষেত্র অবস্থিত এবং এটা বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র। সঠিক উত্তর হচ্ছে কোনটা? সঠিক উত্তর হচ্ছে অপশন এ। 31 নম্বর কোশ্চেন, যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলে কোন শিল্প বেশি গড়ে উঠেছে? কার্পাস বয়ন, লৌহ ইস্পাত, তৈরি পোশাক নাকি ঔষধ প্রস্তুতি? যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলে কোন শিল্প বেশি গড়ে উঠেছে? আচ্ছা দেখো, যে কোনো শিল্পের ক্ষেত্রে প্রাকৃতিক পানি খুবই গুরুত্বপূর্ণ। কেন? বিশেষত যেসব শিল্পগুলোতে যে যন্ত্রপাতিগুলো গরম হয়ে যায় সেগুলাতে, কারণ এগুলা ওই যন্ত্রপাতিকে ঠান্ডা রাখার জন্য, তারপর হচ্ছে তোমার এই প্রসেসিং করার জন্য, যে কোনো কাঁচামাল থেকে চূড়ান্ত পণ্য প্রসেসিং করার জন্য প্রচুর পরিমাণে প্রাকৃতিক পানি দরকার হয় এবং এই পানি তো ভূগর্ভস্থ পানি থেকে নেওয়া যায় না। এর কারণ হচ্ছে ভূগর্ভস্থ এত পরিমাণে পানি এক জায়গা থেকে উত্তোলন করলে কি হবে, সেখানকার মাটি ধস, ভূমি ধসের সম্ভাবনা থাকে, যে কারণে নদী বা হ্রদ বা সাগর এইগুলোর তীরে শিল্পগুলো গড়ে ওঠে। তো আমেরিকার যে হ্রদ অঞ্চল আছে সেখানে সব থেকে বেশি লৌহ ইস্পাত শিল্প সব থেকে বেশি কি হয়েছে, গড়ে উঠেছে। তাহলে সঠিক উত্তর কোনটা? লৌহ ও ইস্পাত শিল্প। ওপেক প্রতিষ্ঠার উদ্যোক্তা রাষ্ট্র কোনটি? ওপেক কি? ওপেক হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, তাই না? অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। আচ্ছা, তো অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ এটা হচ্ছে ওপেকের ফুল ফর্ম, অর্থাৎ যেসব দেশগুলো পেট্রোলিয়াম বা হচ্ছে খনিজ তেল রপ্তানি করে তাদের একটা সংগঠন হচ্ছে ওপেক। তো এই ওপেক প্রতিষ্ঠার উদ্যোক্তা রাষ্ট্র কোনটি? ইরাক, ইরান, ইন্দোনেশিয়া নাকি ভেনেজুয়েলা? আচ্ছা, কোথায়? আচ্ছা, কোথায় কোন দেশ এইটা ওপেক প্রতিষ্ঠার জন্য উদ্যোগ নিয়েছিল? কোন দেশ? আচ্ছা, ওপেকের বর্তমান সদর দপ্তর হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনাতে, কিন্তু হচ্ছে এর আগে ভেনেজুয়েলার কারাকাসে হচ্ছে এটা সদর দপ্তর ছিল। ভেনেজুয়েলাতে কারাকাসে ছিল আগে, বাট এখন অস্ট্রিয়াতে। এটা মনে রেখো, বর্তমান সদর দপ্তর হচ্ছে কোথায়? বর্তমান সদর দপ্তর হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনাতে। আর এর আগে ছিল হচ্ছে ভেনেজুয়েলার কারাকাসে, আগে এর সদর দপ্তর ছিল, এখন নাই। তো ওপেক প্রতিষ্ঠার উদ্যোক্তা রাষ্ট্র কোনটি? উদ্যোক্তা রাষ্ট্র হচ্ছে ইরাক। ওপেক প্রতিষ্ঠার উদ্যোক্তা রাষ্ট্র হচ্ছে ইরাক। সঠিক উত্তর অপশন ক। এখানে অনেকে ক বলেছে, অনেকে খ বলেছে, সঠিক উত্তর হচ্ছে অপশন ক। ঠিক আছে, ইরাক হচ্ছে সঠিক উত্তর। 33 নম্বর কোশ্চেন, বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি? কয়লা, প্রাকৃতিক গ্যাস, খনিজ তৈল নাকি চুনাপাথর? বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি? কয়লা, প্রাকৃতিক গ্যাস, খনিজ তৈল নাকি চুনাপাথর? বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি? আচ্ছা, বাংলাদেশে দেখো চুনাপাথর আছে, বাট এটা তো বাংলাদেশের অর্থনীতির কোনো তেমন একটা প্রভাব রাখেই না, এটা বাদ দিচ্ছি। খনিজ তৈল খুবই সামান্য পাওয়া যায় বাংলাদেশে, খুবই সামান্য। হরিপুরে কিছুটা পাওয়া যায় আর অন্য কোথাও সেভাবে পাওয়া যায় না। প্রাকৃতিক গ্যাস নাকি কয়লা, দুইটাই প্রচুর পরিমাণে পাওয়া যায়, কিন্তু কয়লা যেহেতু একটা পুরাতন ধারণা, মানে কয়লা দিয়ে বর্তমানে এখন তো কোনো গাড়ি ঘোড়া শিল্প কারখানা সেভাবে চলে না, খুবই কম। কয়লা দিয়ে জাস্ট ওই যে বিদ্যুৎ উৎপাদন হয় এটাই, তাছাড়া খুব বেশি কাজে লাগে না। সঠিক উত্তর হচ্ছে প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস হচ্ছে বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ। হ্যাঁ, এটা বলা হয় যে বাংলাদেশ পুরো প্রাকৃতিক গ্যাসের উপর ভাসছে। ঠিক আছে, প্রচুর পরিমাণে বঙ্গোপসাগরে সহ অনেক জায়গাতে, বিভিন্ন পাহাড়ি অঞ্চলে প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গেছে বাংলাদেশে। খনিজ সম্পদকে মূলত কয় ভাগে ভাগ করা হয়েছে? দেখো, খনিজ সম্পদকে দেখো হচ্ছে ভাগ করার যে ক্লাসিফিকেশনগুলো, একটা হচ্ছে ধাতব খনিজ সম্পদ, মানে যেগুলো হচ্ছে লোহা, তামা, নিকেল, কপার, এগুলো ধাতব মানে ধাতু। হ্যাঁ, এরপর আসে হচ্ছে অধাতব খনিজ সম্পদ, যেমন দেখো চুনাপাথর, হ্যাঁ, বা হচ্ছে এই যে তারপর হচ্ছে ওই যে থাকে না, আমরা হচ্ছে যে পেন্সিলের যে ব্যবহার করি, শীষ ব্যবহার করি, এগুলা। ঠিক আছে, এগুলো কিন্তু খনিজ সম্পদ। মূলত হচ্ছে ম্যাঙ্গানিজ দিয়ে তৈরি হয়, এগুলো হচ্ছে কি অধাতব, এগুলো ধাতু না। চুনাপাথর বা হচ্ছে সাদা পাথর, এগুলা কি, এগুলো হচ্ছে অধাতব খনিজ সম্পদ। আর 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে শক্তি সম্পদ, মানে যেগুলো দিয়ে শক্তি প্রডিউস করা হয়, খনিজ তেল, পেট্রোলিয়াম বা প্রাকৃতিক গ্যাস, এগুলো হচ্ছে কয়লা, এগুলো হচ্ছে শক্তি সম্পদ। তাহলে খনিজ সম্পদ যা যা আছে সেটাকে 3 ভাগে ভাগ করা হয়। সে 3 ভাগ হচ্ছে কি কি? ধাতব খনিজ, অধাতব খনিজ এবং শক্তি সম্পদ। 35 নম্বর কোশ্চেন, কোনটি লৌহ সংকর ধাতু? নিকেল, তামা, রূপা নাকি দস্তা? লৌহ সংকর মানে কোনটার মধ্যে লোহার একটা ভাগ থাকে। সংকর বলতে বোঝানো হয় কি? হাইব্রিড। সংকর বলতে বোঝানো হয় হচ্ছে
হাইব্রিড, অর্থাৎ হাইব্রিড বলতে যে বোঝানো হয় যেখানে একটার বেশি জিনিস আছে। ধরো যে একটা কোনো ধাতু তৈরি করা হয়েছে, তার মধ্যে 20% লোহা আছে, 50% ক্রোমিয়াম আছে, আবার হচ্ছে 30% অন্য কোনো ধাতু আছে, এই সব কিছু মিলায়ে অন্য একটা ধাতু তৈরি হচ্ছে। তো এই ধাতুকে বলা হবে হাইব্রিড ধাতু বা সংকর ধাতু। এমন লৌহ সংকর মানে এই নিচের কোন ধাতুর মধ্যে লোহা থাকে? নিকেল, তামা, রূপা নাকি দস্তা? রূপার মধ্যে লোহা থাকে না, এটা তো আমরা জানি। তামার মধ্যে লোহা থাকে না, এটা হচ্ছে আমরা জানি। দস্তার মধ্যে লোহা থাকে না, আমরা জানি। থাকে হচ্ছে কার মধ্যে? নিকেলের মধ্যে। নিকেলের মধ্যে লোহা থাকে এবং এটা লোহার সাথে অনেক ক্ষেত্রে মেশানো হয়, ঠিক আছে, নিকেল। আচ্ছা, যেমন আমরা হচ্ছে স্টেইনলেস স্টিল ব্যবহার করি না, স্টেইনলেস স্টিল মানে যেটাতে ওই যে মরিচা ধরে না, তো স্টেইনলেস স্টিলে কিন্তু হচ্ছে তোমার 8% নিকেল থাকে, 8% নিকেল থাকে, 12% ক্রোমিয়াম থাকে, 12% ক্রোমিয়াম, 8% নিকেল, এবং বাকি 80% থাকে হচ্ছে লোহা। তাহলে দেখো এই যে স্টেনলেস স্টিল তৈরি হচ্ছে কি এটা সংকর ধাতু হিসেবে, লৌহ সংকর ধাতু হিসেবে, অর্থাৎ নিকেল হচ্ছে লৌহ সংকর ধাতু, মানে এটা লোহার সাথে হাইব্রিড আকারে থাকে। কৃষ্ণ সীসা কি? গ্রাফাইট, ম্যাঙ্গানিজ, লোহা নাকি তামা? কৃষ্ণ সীসা, কৃষ্ণ সীসা, সীসা ধাতু তো চিনো, এবং কৃষ্ণ মানে কালো, ঠিক আছে, কৃষ্ণ বলতে বোঝানো হয় কি কালো, অর্থাৎ কালো সীসা কোনটাকে বলা হয়? গ্রাফাইট, ম্যাঙ্গানিজ, লোহা নাকি তামা? আচ্ছা, সীসা তো কোনো অবস্থাতে লোহা না তামা না, এটা আমরা বাদ দিতে পারি। গ্রাফাইট নাকি ম্যাঙ্গানিজ, কোনটাকে কৃষ্ণ সীসা বলা হয়? আচ্ছা, এখন এই যে আমরা পেন্সিলের মধ্যে যে কালো শীষ ব্যবহার করি না, এটা হচ্ছে মূলত কৃষ্ণ শীষ। এর আগে মনে হয় একটু মানে বলেছি, বাট এটা সঠিক না, ওইটা সঠিক না, এটা তোমরা ভুল হিসেবে ধরো। গ্রাফাইট নাকি ম্যাঙ্গানিজ, কোনটা কারেক্ট আনসার? কৃষ্ণ সীসা কোনটা? কৃষ্ণ সীসা কোনটা? আমরা দ্রুত শেষ করে দিব, আর 30 মিনিটও লাগবে না, 14টা কোশ্চেন আসে জাস্ট, দ্রুতই শেষ করে দিব ইনশাল্লাহ। আচ্ছা, কৃষ্ণ সীসা কোনটা? 36 নম্বরের উত্তর কেউ এখনো করো নাই? 36 নম্বর উত্তর করো, 36 নম্বর উত্তর করার চেষ্টা করো। আচ্ছা, 36 নম্বরের সঠিক উত্তর হচ্ছে গ্রাফাইট। আমরা যে পেন্সিলের মধ্যে যেই ধাতুটা ব্যবহার করি সেটার নাম হচ্ছে গ্রাফাইট, এবং এটা বিদ্যুৎ পরিবাহী, এটা বিদ্যুৎ পরিবহন করে, বিদ্যুৎ পরিবাহী, বিদ্যুৎ পরিবাহী, ঠিক আছে, এটা বিদ্যুৎ পরিবহন করে। তুমি যদি পেন্সিলের দুইটা মাথায় কেটে মানে দুই দিকেই হচ্ছে সীসাটা বের করে যদি কোনো একটা বৈদ্যুতিক সোর্সে ধরো, কোনো প্লাগে ধরো, আর এইদিকে হাত রাখো, তোমার হাতে বৈদ্যুতিক শক করবে, ঠিক আছে, কারণ এটা বিদ্যুৎ পরিবাহী। 37 নম্বর কোশ্চেন, লৌহ আকরিকের ভূমিকা অনস্বীকার্য হওয়ার ক্ষেত্রে কোনটি যৌক্তিক? মানে কেন লৌহ আকরিকের ভূমিকা অনস্বীকার্য বা তার প্রয়োজনীয়তা অনস্বীকার্য কেন? যাতায়াতের ক্ষেত্রে, অবকাঠামো তৈরিতে, রাস্তা তৈরিতে, যাতায়াত ও অবকাঠামো তৈরিতে, কোনটা সঠিক উত্তর? দেখো, লৌহ আকরিক যেগুলো আছে, আমরা যত অবকাঠামো তৈরি করি, যত ঘর বাড়ি যা কিছু তৈরি করি না কেন, তার মধ্যে অবশ্যই লৌহ বা লোহার অবদান থাকে। তুমি দেখো যাতায়াতের জন্য যা কিছু তৈরি করা হয় সব কিছুতে লোহার অবদান আছে, গাড়ি ঘোড়া যা কিছু আছে সব কিছুতে। তার মানে আমাদের যে হচ্ছে যাতায়াত এবং অবকাঠামো, যত ব্রিজ কালভার্ট যা কিছু আছে, রাস্তাঘাট যা কিছু আছে, কোনো না কোনোভাবে লোহার প্রয়োজন সেখানে হয়ই। অর্থাৎ যাতায়াত এবং অবকাঠামো এই দুইটাতেই বিশাল অবদান রাখার কারণে মূলত হচ্ছে লৌহ আকরিকের ভূমিকা অনস্বীকার্য। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। 38 নম্বর কোশ্চেন, খনিজ তেল উত্তোলনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? রিপিটেড কোশ্চেন হয়ে গেছে, আগে এমন একটা ছিল কোশ্চেন, সেম কোশ্চেন ছিল। সঠিক উত্তর হচ্ছে সৌদি আরব, মানে এর আগেও সেম একটা কোশ্চেন ছিল। সৌদি আরব হচ্ছে বিশ্বের খনিজ তেল উৎপাদনে শীর্ষ দেশ। ডিগবয় তেল ক্ষেত্রটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? মেঘালয়, আসাম, মধ্যপ্রদেশ নাকি কর্ণাটক? ডিগবয় তেল ক্ষেত্রটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? মেঘালয়, আসাম, মধ্যপ্রদেশ নাকি কর্ণাটক? কোথায়? আচ্ছা, এগুলো একটু তোমাদেরকে পড়তে হবে, একটু কঠিন কোশ্চেন, বাট তোমাদেরকে জানতে হবে, পারতে হবে। 39 নম্বর কোশ্চেনের উত্তর করার চেষ্টা করো। 39 এখন হয়তো তোমাদের কাছে পৌঁছায় নাই, নেটওয়ার্কের জন্য দু একজনের কাছে পৌঁছাচ্ছে, যাদের নেটওয়ার্ক খুব ভালো, যাদের নেটওয়ার্ক একটু বাজে, তাদের কাছে পৌঁছাচ্ছে না, দেরি হচ্ছে একটু। আচ্ছা, ডিগবয় অনেক উত্তর করে ফেলছো, তাদের নেটওয়ার্ক একটু ভালো। সজীব উত্তর করে ফেলছে একটু ফাস্ট। আচ্ছা, ডিগবয় তেল ক্ষেত্রটি বাংলাদেশের ভারতের আসাম প্রদেশে অবস্থিত, ঠিক আছে, আসাম প্রদেশ বা আসাম রাজ্যে অবস্থিত। আসাম কোথায়? আমাদের যে সিলেট জেলাটা আছে, সিলেট জেলার ঠিক উপরে উত্তর দিকে, ঠিক আছে। আচ্ছা, 40 নম্বর কোশ্চেন, কোনটি কানাডা ভিত্তিক তেল গ্যাস কোম্পানি? বাপেক্স, নাইকো, পেট্রো বাংলা নাকি ইউনিকল? কোনটা? কানাডা ভিত্তিক তেল গ্যাস কোম্পানি। বাপেক্স তো বাংলাদেশের, তাই না? বাপেক্স হচ্ছে বাংলাদেশের, পেট্রো বাংলা হচ্ছে বাংলাদেশের, তাহলে দুটো বাদ দিচ্ছি আমরা। নাইকো নাকি হচ্ছে ইউনোকল?
কোনটা, নাইকো নাকি ইউনোকল? নাইকো কি জন্য বিখ্যাত? কারণ এটা খুবই বড় একটা ট্রেজেডি ঘটাইছিল আমাদের দেশে। কারণ হচ্ছে নাইকোতে ব্যাপক বিস্ফোরণ হয়েছিল, বাংলাদেশে গ্যাস ক্ষেত্র তাদের ছিল, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল আমাদের গ্যাস ক্ষেত্রের। এই কারণে নাইকো এত জনপ্রিয়, জনপ্রিয় না, এত আলোচিত। আর ইউনোকল আমাদের দেশে প্রচুর পরিমাণে বিজনেস করছে, মানে আমাদের যে গ্যাস ক্ষেত্র, এখান থেকে তো আমরা নিজেরা গ্যাস তুলতে পারি না, এটার জন্য বাইরের দেশে কোম্পানিগুলোকে আমরা কি দিই, ইজারা দিই, বিষয়টা হচ্ছে এমন। তো ইউনোকল হচ্ছে ইউএস এর, ইউনোকল হচ্ছে যুক্তরাষ্ট্রের ইউএস এর, এবং নাইকো হচ্ছে কানাডা, কানাডার হচ্ছে নাইকো। তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে নাইকো। দেখো একদমই সাধারণ জ্ঞানের মতো না, একদমই তথ্যমূলক সাধারণ জ্ঞান। সার শিল্পের অন্যতম কাঁচামাল হচ্ছে চীনামাটি, চুনাপাথর, প্রাকৃতিক গ্যাস নাকি জিপসাম? কোনটা সার শিল্পের অন্যতম কাঁচামাল কোনটা? আচ্ছা, সুমি তোমার বন্ধুকে মেনশন দিয়েছো, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, সার শিল্পের অন্যতম কাঁচামাল হচ্ছে চীনামাটি, চুনাপাথর, প্রাকৃতিক গ্যাস নাকি জিপসাম? কোনটা, কোনটা হচ্ছে সার শিল্পের অন্যতম প্রধান কাঁচামাল? অনেকের জিপসাম মনে হতে পারে, কিন্তু সঠিক উত্তর হচ্ছে প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে মূলত হচ্ছে এই যে যত সার তৈরি হয় না, এই সারের প্রধান কাঁচামালের মধ্যে প্রাকৃতিক গ্যাস প্রয়োজন হয়, মানে এই যে বিভিন্ন কেমিক্যালসের মধ্যে প্রাকৃতিক গ্যাসের মিশ্রণ ঘটায় মূলত এই সারগুলো তৈরি করা হয়, ঠিক আছে? তাছাড়া কিছুই না এগুলা। 42 নম্বর কোশ্চেন, কার্পাস বয়ন শিল্পে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ কোনটি? কার্পাস বয়ন শিল্পে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ কোনটি? কার্পাস বলতে আমরা যে কার্পাস তুলা বুঝি না সেটা, আর এখানে কার্পাস বয়ন বলতে বোঝানো হচ্ছে সুতা, তুলা থেকে সুতা তৈরি করা, মানে কার্পাস তুলা থেকে কার্পাস সুতা তৈরি করা, এটাকে বলা হয় কার্পাস বয়ন শিল্প। এই সুতা থেকে আবার কি তৈরি করা? কাপড় তৈরি করা, কাপড়। এই টোটাল প্রসেসকে বলা হয় কার্পাস বয়ন শিল্প। কার্পাস তুলা থেকে কার্পাস সুতা, কার্পাস সুতা থেকে কার্পাস কাপড়, এটাকে কি বলা হয়? কার্পাস বয়ন শিল্প, ফেব্রিক্স তৈরি করা। এই শিল্পের শীর্ষস্থানীয় দেশ কোনটি? যুক্তরাষ্ট্র, জাপান, ভারত নাকি চীন? কোন দেশ, কোন দেশ এই শিল্পে সেরা? কার্পাস বয়ন শিল্পে সেরা কোন দেশ? আচ্ছা, আমরা এখন আছি 42-এ, 41-এর উত্তর বলছো তোমরা, একটু পিছায় আছো। 42-এর উত্তর বলার চেষ্টা করো। কার্পাস বয়ন শিল্পে এগিয়ে হচ্ছে, অনেকে চীন ভাবতে পারো না, কার্পাস বয়ন শিল্পে যুক্তরাষ্ট্র বিশ্বের সেরা দেশ। হ্যাঁ, আমরা দেখি না যে আমরা পোশাক শিল্পে বিশ্বের অন্যতম সেরা দেশ, আমরা হচ্ছে মূলত বাইরের দেশ থেকে আসা কাপড়গুলোতে সেলাই করে পাঠিয়ে দিই, মানে আমরা একটা দর্জির মতো কাজ করি, টেইলরের মতো কাজ করি, ঠিক আছে? তাছাড়া তেমন কিছু না। বাট আলটিমেটলি কাপড় বা হচ্ছে পোশাক আমরা তৈরি করি না, এগুলো বাইরের দেশে তৈরি করে, আমরা হচ্ছে তৈরি পোশাক, মানে আমরা কাপড় তৈরি করি, আমরা হচ্ছে টেইলর, ঠিক আছে? বিষয়টা হচ্ছে এমন। 43 নম্বর কোশ্চেন, বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চিনি শিল্প গড়ে না ওঠার কারণ? বাংলাদেশের দক্ষিণ মানে নিচের দিকটা, আর পূর্ব মানে ডান সাইডটা, মানে যে কুমিল্লা বা হচ্ছে চট্টগ্রাম, এই যে রেঞ্জটা আছে, এই রেঞ্জে কি নাই তেমন একটা চিনি শিল্প গড়ে ওঠেনি। এর কারণটা কি? চট্টগ্রামে দেখো কত ধরনের শিল্প আছে, কিন্তু চিনি শিল্প নাই, এর কারণটা কি? উন্নত যোগাযোগ ব্যবস্থা, শক্তি সম্পদের অভাব, কাঁচামালের অভাব নাকি সস্তা শ্রমিকের অভাব? কোনটা? দেখো চট্টগ্রাম অঞ্চল, এই অঞ্চলে তো যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো, তার মানে এটা সঠিক উত্তর না। শক্তি সম্পদ অবশ্যই আছে, মানে পেট্রোলিয়াম, বিদ্যুৎ বা গ্যাস, এগুলো তো অবশ্যই আছে, এটাও বাদ। কাঁচামালের অভাব নাকি সস্তা শ্রমিকের অভাব? সস্তা শ্রমিক বাংলাদেশের সবখানে আছে, এটাও বাদ। মূলত কাঁচামালের অভাব, ওই অঞ্চলে দেখবা তেমন একটা আখ চাষ হয় না, ঠিক আছে? মানে চিনি শিল্পের জন্য তো ইক্ষু বা আখ এটা দরকার, এই ইক্ষু চাষ বা আখ চাষ চট্টগ্রাম রিজিয়নে হয় না সেভাবে, ঠিক আছে? তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে অপশন সি। 44 নম্বর কোশ্চেন, পৃথিবীতে প্রস্তুতকারী শিল্পে ব্যবহৃত মোট শক্তির কত শতাংশ কয়লা হতে পাওয়া যায়? মানে আমরা হচ্ছে প্রস্তুতকারী শিল্প বলতে কাঁচামাল থেকে কোনো চূড়ান্ত প্রোডাক্ট তৈরি করা, তো এই জাতীয় শিল্পে অবশ্যই শক্তির প্রয়োজন হয় না, মানে হচ্ছে একটা শক্তির সোর্স, সেটা বিদ্যুৎ হতে পারে, পেট্রোলিয়াম হতে পারে, প্রাকৃতিক গ্যাস হতে পারে, আবার হচ্ছে কয়লা হতে পারে। তো তার মধ্যে কয়লা কতটুকু সাপ্লাই দেয়, ঠিক আছে? কয়লা কতটুকু শক্তি সাপ্লাই দেয় এখানে? 13, 23, 24 নাকি 34%? উত্তর করে দেখি তোমরা উত্তর এখানে পৌঁছাতে পারছো কিনা। 43-এ তোমরা আছো, 43-এ সবাই সঠিক উত্তর দিয়েছো, অবশ্য সবাই সঠিক উত্তর দিয়েছো 43-এ। 44-এ সঠিক উত্তর হচ্ছে 24%, মানে এই শক্তির উৎস হিসেবে কয়লা 24% সাপ্লাই দেয় যে কোনো শিল্পের শক্তির উৎস হিসেবে। 45 নম্বর কোশ্চেন, আমেরিকার কোন অঞ্চল পৃথিবীর সর্ববৃহৎ ইস্পাত উৎপাদনকারী অঞ্চল? আমেরিকার কোন অঞ্চল পৃথিবীর সর্ববৃহৎ ইস্পাত উৎপাদনকারী অঞ্চল? বার্মিংহাম, সেন্ট পিটার্সবার্গ, ডুক অঞ্চল,
মধ্য আটলান্টিক অঞ্চল। বার্মিংহাম তো ইংল্যান্ডে, তাই না, ইউকেতে, তাহলে এটা সহজেই বাদ চলে যাচ্ছে, বার্মিংহাম বাদ। সেন্ট পিটার্সবার্গ ডুলট অঞ্চল নাকি মধ্য আটলান্টিক অঞ্চল, কোথায় কোথায় সব থেকে বেশি কি হয়েছে, সব থেকে বেশি হচ্ছে ইস্পাত উৎপাদনকারী শিল্প গড়ে উঠেছে কোন অঞ্চলে? দেখো এগুলা হচ্ছে কি মানে একদম তথ্যমূলক না, সেকেন্ড পেপারটা এমনই জিওগ্রাফির। সেন্ট পিটার্সবার্গে, সেন্ট পিটার্সবার্গ এই একই নামে যুক্তরাষ্ট্রে একটা জায়গা আছে, রাশিয়াতে একটা জায়গা আছে সেম নামে। সেন্ট সেন্ট পিটার্সবার্গে মূলত হচ্ছে সব থেকে বেশি কি হয়েছে যুক্তরাষ্ট্রে ইস্পাত উৎপাদনকারী শিল্পগুলো গড়ে উঠেছে। এর একমাত্র কারণ হচ্ছে এর আশেপাশে প্রচুর পরিমাণে হ্রদ নদী নালা এগুলো আছে, যে কারণে এখানকার ইয়াটা জিওগ্রাফিটা শিল্প উৎপাদনের জন্য বিশেষত ইস্পাত শিল্পের জন্য খুবই উল্লেখযোগ্য। সুইজারল্যান্ডের ঘড়ি বিখ্যাত হওয়ার উপযুক্ত কারণ কোনটি? দেশটি বিখ্যাত বলে, ঘড়ি সুন্দর বলে, বেশি ঘড়ি উৎপাদনের জন্য, দক্ষ কারিগরের জন্য, কোনটা কোনটা সুইজারল্যান্ডের ঘড়ি বিখ্যাত হওয়ার উপযুক্ত কারণ কোনটি? দেশ বিখ্যাত বলে, ঘড়ি সুন্দর বলে, বেশি ঘড়ি উৎপাদনের জন্য, নাকি দক্ষ কারিগরের জন্য? দেশ বিখ্যাত হোক বা না হোক ঘড়ির সাথে তো সম্পর্ক নাই। ঘড়ি সুন্দর পৃথিবীর যে কোনো দেশেরই হতে পারে, ঠিক আছে, এটা সুইজারল্যান্ড বাদে যে কোনো দেশ চাইলেই করতে পারবে, কোনো সমস্যা নাই। বেশি ঘড়ি উৎপাদনের জন্য নাকি দক্ষ কারিগরের জন্য? মূলত দক্ষ কারিগর সুইজারল্যান্ডে সব থেকে বেশি ঘড়ি উৎপাদনের, যে কারণে সুইস ঘড়ি সব থেকে বেশি বিখ্যাত সারা বিশ্বে। 47 নম্বর কোশ্চেন, রাজশাহী বিভাগে কয়টি চিনির কল আছে? 3, 4, 5 নাকি 6? রাজশাহী বিভাগে কয়টি চিনির কল আছে? দেখো রাজশাহী বিভাগে রাজশাহীতে একটা চিনিকল, রাজশাহী চিনিকল, কুষ্টিয়াতে একটা চিনিকল, 2টা, আর নওগাঁতে আছে 3টা চিনিকল। তাহলে কয়টা হলো টোটাল? 5টা। এই 5টা চিনিকল আছে হচ্ছে রাজশাহী বিভাগে, রাজশাহী চিনিকল, কুষ্টিয়াতে একটা সুগার মিল, আর হচ্ছে নওগাঁ জেলাতে 3টা। টোটাল হচ্ছে কয়টা? টোটাল হচ্ছে 5টা চিনিকল। 48 নম্বর কোশ্চেন, ছাতক সিমেন্ট কারখানা কোথায় অবস্থিত? মৌলভীবাজারে, সিলেটে, নারায়ণগঞ্জে নাকি রংপুরে? ছাতক বাংলাদেশের একটা জায়গারই নাম হচ্ছে ছাতক, তাই না? ছাতক বিখ্যাত হয়েছে একটা সিমেন্ট কারখানার জন্য মূলত, ঠিক আছে। এটা কোথায় অবস্থিত? ছাতক হচ্ছে ঘোড়াশালে অবস্থিত। ঘোড়াশাল কোথায়? ঘোড়াশাল হচ্ছে বাংলাদেশের সিলেট জেলাতে। তাহলে সঠিক উত্তর হচ্ছে ছাতক সিমেন্ট কারখানা সিলেট জেলার ঘোড়াশালে অবস্থিত। সঠিক উত্তর হচ্ছে সিলেট। হ্যাঁ, ছাতক কিন্তু একটা জায়গার নাম। 49 নম্বর কোশ্চেন, দর্শনার কেরু অ্যান্ড কোম্পানি চিনি কলটিতে চিনি ছাড়া আর কি কি উৎপন্ন হয়? চিনি কলটিতে, হ্যাঁ, চিনি ছাড়া আর কি কি উৎপাদিত হয়? গুড়, চকলেট, কোমল পানীয়, বিস্কুট, মদ, অ্যালকোহল, স্পিরিট, কোনটা উৎপাদন হয়? দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি চিনি কলটিতে চিনি ছাড়া আর কি কি উৎপাদিত হয়? গুড়, চকলেট, কোমল পানীয়, বিস্কুট, মদ নাকি অ্যালকোহল, স্পিরিট? আচ্ছা, গুড় চকলেট তো এটা হয় না। গুড় চকলেট উৎপাদনকে আমাদের দেশে অনুৎসাহিত করা হয় সবসময়, কারণ এতে চিনির উৎপাদনটা অনেক কমে যায়, এটা বাদ যাচ্ছে। কোমল পানীয় আমাদের দেশে তৈরি হয় না, চিনি মানে ইক্ষুর রস থেকে তৈরি হয় না। বিস্কুট তো কোনো অবস্থাতেই হচ্ছে চিনি কলে তৈরি করা সম্ভবই না। অ্যালকোহল এবং স্পিরিট হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ মাদক দ্রব্য, ঠিক আছে। মানে হচ্ছে এই যে এটার নাম কি, কেরু অ্যান্ড কোং, মানে প্রচুর পরিমাণে কেরু তৈরি করা হয়, ঠিক আছে। কেরু একটা মাদক দ্রব্যের নাম, অ্যালকোহলের নাম। তো এই অ্যালকোহল এবং স্পিরিট দুইটাই মাদক দ্রব্য, প্রচুর পরিমাণে এখানে তৈরি করা হয়, যে কারণে এখানে সব থেকে বেশি প্রফিট হয় দর্শন কেরু অ্যান্ড কোম্পানি। টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি লিমিটেড কত সালে প্রথম ইস্পাত তৈরি করে? টাটা আয়রন অ্যান্ড ইস্পাত কোম্পানি লিমিটেড, এটা কোথায়? টাটা কোথায়? টাটা হচ্ছে ভারতে, তাই না? ভারতে। আমরা তো জানি টাটাদের তো চিনি আমরা, তাই না? এই যে রতন টাটা কিছুদিন আগে মারা গেলেন, ইনি হচ্ছেন টাটা কোম্পানির চেয়ারম্যান ছিলেন। এটার মূলত প্রতিষ্ঠাতা হচ্ছেন জেআরডি টাটা, মানে টাটা কোম্পানির হচ্ছে প্রতিষ্ঠাতাকে জেআরডি টাটা। হ্যাঁ, তারপর অনেকের মাধ্যমে বিজনেসটা চলেছে দীর্ঘদিন ধরে। 1913 সাল থেকে মূলত তারা কি করেছে, এই যে স্টিল অ্যান্ড আয়রনে ইনভেস্ট করা শুরু করছে। তাছাড়া তাদের কিন্তু আরও অনেক ইন্ডাস্ট্রি আছে। টাটা এমন একটা কোম্পানি যারা আকাশের বিমান থেকে তৈরি করে, মহাকাশের স্যাটেলাইট থেকে তৈরি করে, রান্নাঘরের লবণ পর্যন্ত সব কিছু তৈরি করে। মানে ইন্ডিয়ার একদম কমপ্লিট, মানে শুধু ইন্ডিয়া না সারা বিশ্বের সব থেকে কমপ্লিট কোম্পানি হচ্ছে টাটা, যারা মহাকাশের স্যাটেলাইট থেকে শুরু করে রান্নাঘরের লবণ পর্যন্ত সব কিছু তৈরি করে, সব কিছু আছে ওদের, সব কিছু। তো 1913 সালে তারা হচ্ছে স্টিল কোম্পানি, মূলত হচ্ছে গাড়ি তৈরি করার জন্য এটা ইনভেস্ট করে, এবং এদের এই কোম্পানিগুলো হচ্ছে এই স্টিলের যা আছে সেটা হচ্ছে আসামে, ঠিক আছে। এই যে আসাম রাজ্য আছে না, আসাম রাজ্য, আসাম রাজ্যের, আসামের রাজধানীর নাম কি বর্তমানে? আসামের রাজধানী হচ্ছে জামশেদপুর, সরি রাজধানী না, আসামের এই সব থেকে গুরুত্বপূর্ণ শহর হচ্ছে কি
জামশেদপুর। কেন জামশেদপুর এই জায়গাটার নাম? কারণ জামশেদজি টাটা, এই যে জিআরডি টাটা, জামশেদজি রতনলাল দাদাভাই টাটা, এটা হচ্ছে তার ফুল নাম। ঠিক আছে, জামশেদজি রতনলাল দাদাভাই টাটা, এটা হচ্ছে তার পুরা নাম। তো এই জামশেদজি ওনার নামে জায়গাটার নামকরণ করা হয়েছে জামশেদপুর। ঠিক আছে, এটা আসামে। এইখানেই হচ্ছে এই টাটার যত মিল ইন্ডাস্ট্রি আছে, মূলত স্টিল অ্যান্ড আয়রনের, এইখানে অবস্থিত। 1913 সালে এটা প্রতিষ্ঠা করা হয়েছে। এগুলাই ছিল আমাদের হচ্ছে পুরো ক্লাস। আশা করি ক্লাসটা খুব ভালো লেগেছে। এবং তোমাদেরকে বলি, সব থেকে বেশি তথ্য মনে রাখতে হবে এই পরীক্ষাটাতে, সব থেকে বেশি তথ্য এখানে মনে রাখতে হবে। কারণ জিওগ্রাফির সেকেন্ড পেপারটা এমনই, তথ্য তথ্য তথ্য। ঠিক আছে, এখানে থিওরি কম, তথ্য বেশি, এবং যে সিকিউগুলো আনসার করতে হবে সেগুলোতে তথ্য আনসার করতে হবে বেশি। তো আশা করি তোমরা লেখাপড়া ঠিকঠাক করবে। নেক্সট জিওগ্রাফি সেকেন্ড পেপার পরীক্ষা খুব ভালো হবে। যারা ফার্স্ট পেপার খারাপ করেছো তাদের জন্য সেকেন্ড পেপারে কামব্যাক করার সুযোগ, আর যারা ফার্স্ট পেপার ভালো করেছো দুইটাতে ভালো রাখার সুযোগ। তোমাদের জন্য অনেক শুভকামনা। দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ তোমাদেরকে সম্পূর্ণ ক্লাসে থাকার জন্য। আসসালামু আলাইকুম।